আচ্ছা, আজকে যেটা প্রথমে দিয়ে শুরু করছি সেটা হচ্ছে ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজনটা জিনিসটা কি একটু বলি। ভেক্টর বিভাজনটা একটু টাফ আছে, যদি এটা বুঝতে পারো তাহলে খুব সুবিধা হয়, মেকানিক্সে গিয়ে সুবিধা হবে। এটার তেমন কোনো অ্যাপ্লিকেশন আমাদের এই ভেক্টর চ্যাপ্টারটা পাবে না। যা কিছু আমরা অ্যাপ্লিকেশন পাবো মেকানিক্সে গিয়ে, মানে ওই নিউটনের চ্যাপ্টারতে গিয়ে পাবো। ওই যখন বলবে যে কোনো একটা বস্তুকে কোনো একটা অ্যাঙ্গেল করে ছুঁড়ে দেওয়া হয়েছে, ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছুঁড়ে দেওয়া হয়েছে বললো, দিয়ে বললো যে তার এক্স অক্ষ বরাবর মান কত, ওই বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ কত, বা বললো ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত, তখন আমাদের এই ভেক্টর বিভাজনটা খুব কাজে লাগে। এবারে এছাড়াও টুকটাক অঙ্ক বিভিন্ন জায়গায় লাগতে পারে, তো সেগুলো সময় সাপেক্ষে আমরা জানতে পেরে যাবো। আপাতত এখন ভেক্টর বিভাজন জিনিসটা কি, যেমন ধরো আমি একদম সিম্পল করে বলছি যে ধরো এটা একটা, ধরো এটা একটা ধরো একটা পেন, আমি কথার কথা বলছি, ধরো এটা একটা পেন। তো ধরো এটা পেনটার হচ্ছে কি, এটা হচ্ছে ঢাকনা। তো পেনটার, তাহলে পেনটা কি কি নিয়ে তৈরি, একটা হচ্ছে ধরো এই ঢাকনাটা নিয়ে তৈরি, আর একটা হচ্ছে কি বাকি যে পার্টটা, ধরো এই যে পার্টটা, এই টোটাল জিনিসটা নিয়ে হচ্ছে পেনটা তৈরি। তো আমি এটাকেও পেন বলতে পারবো না, শুধু ঢাকনাটাকেও আমি পেন বলতে পারবো না, আর এটাকেও কিন্তু আমি শুধু পেন বলতে পারবো না। এই দুটো যখন যুক্ত হয়ে এই জিনিসটা পাচ্ছি, এই জিনিসটা পাচ্ছি, যে হ্যাঁ বলছিলাম, যেটা বলছিলাম কি, যে যেটা বলছিলাম যে ধরো এটা হচ্ছে একটা পেন। তো পেনের দুটো পার্ট, একটা হচ্ছে কি না তার ক্যাপটা, ক্যাপটা একটা পার্ট, আর বাকিটা যেটা ধরো পেন, যেটা হচ্ছে রিফিল সহ যে পার্টটা সেটা একটা, সেই দুটো অংশ নিয়ে হচ্ছে কি হচ্ছে, সেই দুটো অংশ নিয়ে আমার হচ্ছে পেন তৈরি হচ্ছে। তো এই দুটোকে আমি একসাথে, এই দুটোকে আমি একসাথে বলতে পারি পেন, আলাদা করে এটাকে না তো আমি বলতে পারি পেন, না এটাকে আমি বলবো পেন, কোনটাকে বলতে পারবো না। তো এই দুটো যুক্ত করলে এটা পাওয়া যায়, পুরো পেনটা পাওয়া যাচ্ছে। ঠিক সেরকম আহ, দুটো ভেক্টরকে যোগ করলে, মানে জিনিসটা কিরকম, যে ধরো এটা একটা ভেক্টর, তো সেই ভেক্টরে কি হয়, এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর তার কিছু মান থাকে, যেগুলোকে বলছে সেই, মানে একটা ভেক্টর। আচ্ছা, এর আগে একটু বলি, তারপরে এটা বলছি। ধরো পজিশন ভেক্টর আগে একটু বলি, পজিশন ভেক্টর জিনিসটা কি। ধরো এটা একটা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো ধরো এই পয়েন্টের স্থানাঙ্ক কত, 2,3। তো মূল বিন্দু থেকে যদি আমি এটা যুক্ত করি, তাহলে কি হচ্ছে না, এটা যদি ও হয় আর এই পয়েন্টটা যদি পি হয়, তাহলে এইটা হচ্ছে আমার ওপি ভেক্টর। ওপি ভেক্টর কোনটা, ওপি ভেক্টর হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে ওপি ভেক্টর। তো এই ওপি ভেক্টরটাকে আমরা রিপ্রেজেন্ট কিভাবে করব, না ওপি ভেক্টরটাকে আমরা রিপ্রেজেন্ট করব, ওপি ভেক্টর সমান কি লিখবো, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, তাই তো। তো যেখানে কি, যেখানে এইটা একটা ভেক্টর, এই ভেক্টরটার, এই ভেক্টরটার এক্স অক্ষ বরাবর মান কত, না এক্স অক্ষ বরাবর মান হচ্ছে কিন্তু, এক্স অক্ষ বরাবর মান হচ্ছে 2, আর ওয়াই অক্ষ বরাবর মান কত, এই যে বুঝলাম কি করে যে এক্স অক্ষ বরাবর মান 2, কারণ এই যে দেখো এখানে 2 3, তার মানে এক্স অক্ষ বরাবর মান 2, এখানে 3, সেটাকে আমি কি ভেক্টরিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করছি, 2i ক্যাপ। যেহেতু আমার এক্স অক্ষ বরাবর i ক্যাপ হয় আর ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ হয়, তাহলে সেই জন্য আমি এটাকে রিপ্রেজেন্ট করছি কি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তার মানে আমি কিন্তু ওপি ভেক্টরটা যতক্ষণ না আমি 2i ক্যাপের সাথে 3j ক্যাপ যোগ করছি, ততক্ষণ কিন্তু আমি ওপি ভেক্টর পাবো না। তার মানে শুধু এটাও ওপি ভেক্টর নয়, শুধু এটাও ওপি ভেক্টর নয়, এই দুটার মিলিত হচ্ছে টোটালটা হচ্ছে ওপি ভেক্টর। তাহলে আমি এই যে পার্টগুলো, মানে ওপি ভেক্টরটা তাহলে কার কার সমন্বয়ে তৈরি, না এই পার্ট, এই একটা পার্ট এক্স অক্ষ বরাবর একটা অংশ নিয়ে তৈরি, আর ওয়াই অক্ষ বরাবর একটা অংশ নিয়ে তৈরি। তো এগুলোকে বলা হয় কি, এগুলোকে বলা হয় কম্পোনেন্ট, এগুলোকে বলা হয় উপাংশ। দিবে তোমাদেরকে বার করতে দিবে, একটা ভেক্টর বলে দিবে, ভেক্টরটা দিয়ে বলবে এক্স অক্ষ বরাবর তার উপাংশ নির্ণয় করো, বা কোনো একটা ভেক্টর বলে দিবে যে এ যদি একটা ভেক্টর হয় তাহলে তার বি বরাবর তার উপাংশ কত, এগুলো নির্ণয় করতে দিবে। তো এটাই আমি শিখবো, এটাকে বলে ভেক্টর বিভাজন। মানে কোনো একটা ভেক্টর যদি কি হয় না, মানে একটা ভেক্টরের তার বিভিন্ন দিকে তার মান কত সেটা নির্ণয় করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলছে ভেক্টর বিভাজন।
তো ভেক্টর বিভাজনের সূত্র আছে, সেই সূত্রটা আমরা মুখস্থ করব না। কেন মুখস্থ করব না? কারণ সূত্রটা একটু বড় এবং পরীক্ষায় ভুলে যাওয়ার সম্ভাবনাও থাকে এবং ভুল হওয়ার সম্ভাবনাও প্রচুর থাকে। কিন্তু আমরা সূত্রটা না মুখস্থ করে কিভাবে বের করতে হয় সেটা যদি আমরা জেনে যাই, তাহলে কি হবে, আমাদের অনেকটা সোজা হবে। তো সেটাই আমরা বার করবো আস্তে আস্তে করে। তো তার আগে আমি কি বললাম না, তাহলে কোনো পয়েন্টের স্থানাঙ্ক যদি 2,3 হয়, তাহলে সেটা ভেক্টরিক্যালি কিভাবে লেখা হয় না, ভেক্টরিক্যালি এইভাবে লেখা হয় 2ik + 3jk। তো এবার এরকমই ধরে একটা ভেক্টর আমি ধরে নিচ্ছি যে সেটা হচ্ছে এ ভেক্টর। ওপি যেটাকে আমি ওপি ভেক্টর বলছিলাম, সেটার পরিবর্তে আমি ধরে নিচ্ছি এটা একটা ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর। তো যেমন, আচ্ছা এখানে আমি একটু কম্পেয়ার করে পড়াই। যেমন হচ্ছে ধরো এটা ওপি ভেক্টর বলছিলাম, এটাকে আমি এ ভেক্টর বললাম। তো ওয়াই অক্ষ বরাবর তার মান কত ছিল না 3j, সেটাকে আমি এখানে লিখছি ওয়াই অক্ষ বরাবর তার মানটা হচ্ছে এ ওয়াই। আর এক্স অক্ষ বরাবর মান কত ছিল 2i, আমি ঠিক এটা লিখছি এক্স অক্ষ বরাবর মান হচ্ছে এ এক্স, যেখানে এক্স এর মান যা হোক হতে পারে 2 3 4 5 যা হোক হতে পারে, এ ওয়াই এর মানও যা হোক হতে পারে 2 3 4 5। তো এটাকেও তাহলে আমি কিভাবে ভেক্টরিক্যালি লিখতে পারি না, ভেক্টরিক্যালি লিখতে পারি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ, আমি এইভাবে লিখতে পারি। এখন আমাকে যদি আমি দেখো এই অ্যাঙ্গেলটা যদি আমার থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি আমার থিটা হয়, তাহলে আমি এখান থেকে দেখো cos থিটা সমান কত লিখতে পারি না, cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। তো অতিভুজ কত, দেখো অতিভুজ হচ্ছে এ আর ভূমি কত এ এক্স, তাহলে আমি লিখতে পারি এ এক্স বাই এ। তাহলে অর পরের লাইনে আমি কি লিখতে পারি, এ এক্স সমান কত লিখতে পারি, এ এক্স সমান লিখতে পারি এ cos থিটা। তাহলে আমি দেখতে পাচ্ছি এ ভেক্টরটার, এই যে এ ভেক্টরটার এক্সটা কি ছিল, এক্স অক্ষ বরাবর মান, মানে এটাকে আমি কি বলেছিলাম, এটাকে ভেক্টরের ভাষায় বলা হয় এক্স অক্ষ বরাবর তার উপাংশ কত। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ কত এক্স, তার ফর্মুলা কি দাঁড়ালো এক্স সমান এ cos থিটা। ঠিক আছে, ঠিক যদি আমি সাইন থিটা বের করি, সাইন থিটা সমান কি পাবো, সাইন থিটা সমান পাবো লম্ব বাই অতিভুজ, লম্ব কত, লম্ব হচ্ছে এ ওয়াই আর অতিভুজ কত এ। তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি এ ওয়াই সমান কত পাচ্ছি না এ সাইন থিটা। তাহলে আমি এটা বলতে পারি যে এ ওয়াইটা কি ছিল, এ ওয়াইটা ছিল ওয়াই এর ওয়াই অক্ষ বরাবর এর উপাংশ, এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত। তাহলে সেটা নির্ণয়ের ফর্মুলা আমি কি লিখতে পাচ্ছি এ এক্স সমান এ cos থিটা, এ ওয়াই সমান এ সাইন থিটা। এটা একটু মুখস্থ রাখতে হবে, আমরা দেখে নিলাম কিভাবে এসছে, কিন্তু এটা আমাকে মুখস্থ রাখতে হবে ভেক্টরের জন্য, মানে এর জন্য মেকানিক্সের জন্য। এরপরে যেদিন পড়াবো রেস্ট মোশন পড়াবো এর পরের দিন, প্রথমে যে দেখবে যেটা সিলেবাসে দেখবে লেখা আছে রেস্ট অ্যান্ড মোশন বলে, যে প্রথমে যে শুরুটা হয়েছে সেটা পরের দিন পড়াবো, তখন কিন্তু এটা খুব কাজে লাগবে। তো আমি একবার জাস্ট রিকল করাচ্ছি, তাহলে মনে রাখবে যদি এটা আর ভেক্টর হয় তাহলে এক্স অক্ষ বরাবর তাহলে তার মান কত হবে না আর এক্স সমান হবে কত আর cos থিটা। ঠিক আছে, আর ওয়াই অক্ষ বরাবর তাহলে তার মান কত হবে না আর সাইন থিটা, আর ওয়াই বলতে পারো ওয়াই অক্ষ বরাবর তার মান। তো এটা আমি সহজে নির্ণয় করতে পারছি কিভাবে, বা দেখো এই যে একটু আগে বলছিলাম, একটু পরে আসছি কিভাবে নির্ণয় করছি সহজে সেটা পরে বলছি। তো আমি দেখতে পাচ্ছি এক্স আর এ ওয়াই পেয়ে গেলাম। আবার দেখো এই যে আমি যদি এখানে পিথাগোরাসের উপপাদ্যটা লাগাই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, তাহলে আমি এ সমান কত পাচ্ছি এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই এর হোল স্কয়ার। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই দুটো যুক্ত করলে আবার মূল ভেক্টরটা ফিরে পেয়ে যাচ্ছি, আবার দেখো মূল ভেক্টর যেটা ছিল এ সেটা ফিরে পেয়ে যাচ্ছি। এই জন্য আমরা এই পদ্ধতিটাকে বলবো ভেক্টর বিভাজন। মানে তাহলে আর যে যেগুলো যোগ করতে মানে যেগুলো যেগুলো যোগ করলে আবার মূল ভেক্টরটা ফিরে পেয়ে যাচ্ছি সেগুলোকে বলবো আমরা উপাংশ। তাহলে ভেক্টর বিভাজন কাকে বলবো না, যে পদ্ধতিতে কোনো একটা ভেক্টরকে এক বা একাধিক ভেক্টরে বিভাজিত করলে যদি সেই ভেক্টরগুলোকে যোগ করলে আবার পুনরায় মূল ভেক্টরটা ফিরে পাওয়া যায়। এই ভেক্টরটাকে আমি কি করেছি দুটো উপাংশে ভেঙেছি, একটা দেখো এক্স, একটা হচ্ছে এ ওয়াই। কোন একটা ভেক্টরকে যদি এমন ভাবে বিভাজিত করা হয়, বিভাজিত অংশগুলিকে যোগ করলে, বিভাজিত অংশগুলোকে যদি আমি যোগ করলে আবার যদি মূল ভেক্টরটা ফিরে পেয়ে যায়, আবার যদি আমি মূল ভেক্টরটাকে ফিরে পেয়ে যাই, তাহলে সেই ঘটনাটাকে বলবো ভেক্টর বিভাজন, বা পদ্ধতিটাকে বলবো বিভাজন, যে পদ্ধতিতে আমি ভেঙে নিচ্ছি বিভিন্ন কম্পোনেন্টে। আর যেগুলোকে যেগুলোকে ভাঙা হচ্ছে মানে যে দিক বরাবর ভাঙছি বা যেগুলো যুক্ত করলে মূল ভেক্টরটা ফিরে পাচ্ছি, সেগুলোকে বলবো আমরা কি ভেক্টরের উপাংশ। তো এই ভেক্টর উপাংশটাই আমাদেরকে শিখতে হবে
এবার এই যে আমি এক্ষুনি করছিলাম যে এটা যদি একটা আর ভেক্টর হয় তাহলে তার এক্স অক্ষ বরাবর উপাংশ কত হচ্ছে আর এক্স সমান আর কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর তার উপাংশ কত হচ্ছে আর সাইন থিটা। এটা আমরা নির্ণয় করতে পারছি এই কারণে, তার কারণ হচ্ছে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বলে। তো আমাকে যদি এখন 90 ডিগ্রি পরিবর্তে যদি অন্য কোনো অ্যাঙ্গেল দিয়ে দেয়, তাহলে তোমাকে বললো যে এরকম একটা ভেক্টর আছে এই রকম অ্যাঙ্গেলে বার করতে বললো, এই বরাবর কত, আর এটা ধরো কোন একটা দিক হচ্ছে, কোন একটা যে কোনো একটা ধরো দিক, সেই দিকে বার করতে বললো। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি না হয়, যদি না হয় 90 ডিগ্রি, তাহলে তুমি কিন্তু এইখানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার কিন্তু করে তুমি এটা আনতে পারবে না। ঠিক আছে, কেন এটা আনতে পারছিলাম, তার কারণ হচ্ছে এক্স আর ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি বলে এটা কিন্তু আমরা খুব সহজে বের করে নিতে পারছিলাম। তাহলে যদি আমাকে অন্য কোনো অ্যাঙ্গেল দেয়, ধরো ধরো একটা সামান্তরিক, ধরো সাপোজ ধরো সামান্তরিক, তো কর্ণটার মান বলে দেওয়া আছে, কথার কথা বলছি, ধরো কর্ণের মান বলে দেওয়া আছে, কর্ণের মান বলে দিল যে কিছু একটা বলে দেওয়া আছে, দিয়ে বললো যে তাহলে এই বরাবর তার মান কত, আর এই বাহু বরাবর তার মান কত, আর দুটো সন্নিহিত বাহু বরাবর তার মান কত। ঠিক আছে, তো তখন তুমি দেখো এই অ্যাঙ্গেলটা যেহেতু আমার 90 ডিগ্রি নয়, তাহলে তখন কিন্তু ওই সাইন থিটা বা কস থিটার ফর্মুলা ধরে আমি কিন্তু আনতে পারবো না। তো তার জন্য কি করতে হয়, তার জন্য একটা ফর্মুলা আছে, তো সেই ফর্মুলার আমরা বেসিক স্টেপটা শিখে রাখবো। আমাদের পরীক্ষার হলে আমরা কি করবো, জাস্ট একটু ছোট্ট করে ক্যালকুলেশন করে নেবো, তাহলে কি হবে আমরা সহজে বের করে নিতে পারবো। তো দেখা যাক সেই ফর্মুলাটা কি, সেটা আমরা একটু আলোচনা করছি। এবং সেই ফর্মুলাটা থেকে অ্যাকচুয়ালি কি হয়, আমি যদি এই ফর্মুলাটা শিখে নিই, তাহলে কোন দুটো, যে দুটো দিকে আমাকে বার করতে বলছে, যেমন এতক্ষণ আমাকে কি কি বার করতে বলছিল, এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর তার কম্পোনেন্ট বার করতে বলছিল। তো সেই দুটোর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি ছিল, তো 90 ডিগ্রি বাদ দিয়ে যদি আমার যে কোনো অ্যাঙ্গেলে বার করতে বলে, সেই ফর্মুলার সাহায্যে আমরা বার করতে পারবো। এবং সেই ফর্মুলা জানলে আমরা কি করব, বা সেই পদ্ধতি আমরা যদি জানি, তাহলে আমাদেরকে যে কোনো অ্যাঙ্গেল দিক না কেন আমরা কি করতে পারবো, বের করে নিতে পারবো। তো সেটা কি, সেটা হচ্ছে তার জন্য আমাদের প্রথমে শিখতে হবে কি, ল্যামিস থিওরেম। ল্যামিস থিওরেম, ল্যামির উপপাদ্য, এটা ক্লাস 12-এ ম্যাথে ছিল। আমি একটু বললেই তোমাদের বুঝতে সুবিধা হয়ে যাবে বা মনে পড়ে যাবে হয়তো। দেখো ল্যামিস থিওরেমটা কি বলছে না, ধরো সাপোজ ধরো এটা থেকে আগের গুলো কিভাবে পাওয়া যায় আমি সেটাও দেখিয়ে দেবো। তো আমরা এটা কেন মনে রাখবো সেটা আমি দেখাবো। ধরো এরকম একটা ধরে নিচ্ছি ত্রিভুজ, তার এইটা ধরে নিচ্ছি এ, এইটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ বাহু, এখান থেকে এতটা এ বাহু, এখান থেকে এতটা বি বাহু, আর ওটা সি বাহু। তো ধরে নিচ্ছি এই কোণটা হচ্ছে আলফা, এই কোণটা হচ্ছে আমার বিটা, এবং এই কোণটা হচ্ছে গামা। ল্যামিস থিওরেম বলছে, কিভাবে আসছে আমি সেটা প্রমাণটা আসছি না, আমি জাস্ট শুধু ফাইনাল এক্সপ্রেশনটা বলছি। ল্যামিস থিওরেমে মনে রাখবে, যে বাহুটা নেব, যদি আমি এ বাহুটা নিই, যদি আমি এ বাহুটা নিই, তাহলে আমাকে মনে রাখতে হবে এ বাহুর বিপরীত কোণ কোনটা হচ্ছে, আলফা হচ্ছে। এ বাহুর বিপরীত কোণ কোনটা হচ্ছে, আলফা হচ্ছে। তাহলে আমি কি লিখব, এ বাই সাইন আলফা ইকুয়াল টু, যদি আমি বি বাহু নিই, তাহলে বি বাহুর বিপরীত কোণ কোনটা, বিটা হচ্ছে, তাহলে বি বাই সাইন বিটা ইকুয়াল টু, সি বাহু যদি নিই আমি, সি বাহুর বিপরীত কোণ কোনটা হচ্ছে, গামা হচ্ছে, সি বাই সাইন গামা হয়। এটাই হচ্ছে ল্যামিস থিওরেম। তো এটার সাহায্যে আমি এইটুকু জিনিসটাই আমি শুধু মনে করে রাখবো, এবং এটা যদি আমি জানি, তাহলে আমাকে যে কোনো দিকে বার করতে বলুক, যে অক্ষ বরাবরই বার করতে বলুক, আমরা খুব সহজে বার করে নিতে পারবো। তো কিভাবে বার করবো দেখো, তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এ সমান, এখন দেখো মাঝেরটা যদি আমি চাপা দিয়ে দিই, মাঝের পার্টটা যদি আমি ধরো, মাঝের পার্টটাকে আমি যদি চাপা দিয়ে দিই, এই পার্টটা, তাহলে আমি কত পাচ্ছি, এ সাইন আলফা সমান কত পাচ্ছি, সি সাইন গামা, তাই না? এ সাইন আলফা সমান কত পাচ্ছি, সি সাইন গামা। তো তাহলে এ সমান কত পাচ্ছি, এ সমান পাচ্ছি কি, সি সাইন আলফা বাই সাইন গামা। ঠিক একই রকম ভাবে বি সমান কত পাচ্ছি, বি সমান পাচ্ছি সি সাইন বিটা সমান হচ্ছে সাইন গামা। এইখান থেকে দেখো, তাহলে আমি কি করতে পারি না, আমাকে যদি বলা, আমাকে যদি একটা এরকম সি ভেক্টর বলে দেওয়া থাকে, যে বললো তার এই বরাবর মান কত, আর এই বরাবর মান কত, এই বরাবর মান মানেই তো আমার হচ্ছে এই বরাবর মান,
তাহলে দেখো এখানে এটার সাথে এটা প্যারালাল হচ্ছে। আমি আমাকে যদি বলে এই বরাবর মান কত আর এই বরাবর মান কত, আমি কিন্তু এই ফর্মুলা থেকে দেখো যে বের করে নিয়েছি এ বরাবর মান আর বি বরাবর মান বের করে নিয়েছি। তো দেখো আগেরটা থেকে করছি, আগেরটা এবার কি করে পাচ্ছিলাম, আগেরটা একটু খেয়াল করো। আগেরটা দেখো এটা যখন আর ভেক্টর ছিল তার এক্স অক্ষ বরাবর মান কত বেরিয়েছিল আর cos থিটা। তো থিটাটা কি ছিল, থিটাটা ছিল এই অ্যাঙ্গেলটা থিটা ছিল, এই অ্যাঙ্গেলটা থিটা ছিল, তাই না? এই অ্যাঙ্গেলটা কি ছিল, থিটা ছিল। তো এক্স অক্ষ বরাবর মান কত বেরিয়েছিল আর cos থিটা, আর ওয়াই অক্ষ বরাবর মান কত বেরিয়েছিল আর sin থিটা। দেখো সেটা আসে কিনা আমি দেখছি। দেখো তাহলে যদি এই পদ্ধতিতে করি আমি, দেখো সব মিলে যাবে। তাহলে এই অ্যাঙ্গেলটা মানে আমি দেখাচ্ছি এই কারণে, কারণ এই পাশটা হচ্ছে আমার ওয়াই ছিল, তাই না? তো আমি এইটাকে না নিয়ে এ পাশে নিয়েছি, প্যারালাল নিয়েছি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা আমি ধরে নিচ্ছি বিটা। বিটা মানে আমার কত ছিল এখানে, বিটা মানে আমার এখানে ছিল থিটা, তাই না? এই অ্যাঙ্গেলটা ছিল থিটা, আর এই অ্যাঙ্গেলটা আমি ধরে নিচ্ছি তাহলে কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা এই অ্যাঙ্গেলটা। এবার এটা ছিল এ, এটা ছিল বি, এটা ধরে নিচ্ছি আর। আচ্ছা আর না ধরে আমি এইটাকে আমি ধরে নিচ্ছি, এই বরাবর মান হচ্ছে আর এক্স আর ওয়াই। দেখো এই ফর্মুলাটা যে ল্যামিস থিওরেম যদি আমি জানি তাহলে কি করব, তাহলে আর এক্স সমান কত লিখবো, যে বাহুটা নেব তার বিপরীত কোণ মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আর যদি নিই তার বিপরীত কোণ মানে সাইন 90 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো আর এক্স সমান পাচ্ছি সাইন 90 ডিগ্রি ভ্যালু কত 1, তাহলে আর এক্স সমান কত পাচ্ছি, আর এক্স সমান পেয়ে যাচ্ছি আর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 1, আর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আর cos থিটা। দেখো হয়ে গেল আর cos থিটা, আর এক্স সমান আর cos থিটা। দেখো সেটাই পেয়েছিলাম আগেরটাই, দেখো আর এক্স সমান আর cos থিটা পেয়েছিলাম এখানেও, দেখো একই আসছে। ঠিক একই রকম ভাবে তুমি যদি আর ওয়াই বের করো তাহলে আর ওয়াই সমান কি নেবো, যেটা নেবো সে তার বিপরীত কোণ। তাহলে আর ওয়াই এর এই বাহুটার বিপরীত কোণ কোনটা হচ্ছে, থিটা হচ্ছে। তাহলে লিখবো কত, আর সাইন শুধু সাইন থিটা ইকুয়াল টু কত না আর বাই সাইন 90 ডিগ্রি, যেটা নেব যে বাহুটা নেবো তার বিপরীত কোণ। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি কত আর ওয়াই সমান কত আসছে, আর ওয়াই সমান আসছে আর সাইন থিটা। দেখো সেটা এসেছিল উপরে, দেখো সেটাই এসেছিল। তাহলে আমি ল্যামিস থিওরেম মনে রাখলে যে কোনো দিকে আমাকে যে কোনো অ্যাঙ্গেল বলা থাকুক না কেন আমি খুব চট করে বের করে নিতে পারবো। তো এই জন্য ল্যামিস থিওরেমটা আমাকে একটু মনে রাখতে হবে। এবার ল্যামিস থিওরেম থেকে কয়েকটা জিনিস, ল্যামিস থিওরেমের ছবিটা একটু মনে রাখবো আমরা বেশি করে, তোমাদের জন্য বেশি টাফ থাকবে নি, কিন্তু আমাকে এই ছবিটা একটু মনে রাখতে হবে। তো ছবিটা কি একটু আমি এঁকে দিচ্ছি, এটা একটু তুলে নিবে খাতায়। এক মিনিট। ছবিটা কি না, আমি যে ছবিটা আঁকলাম ওই ছবিটার জন্য ল্যামিস থিওরেম প্রযোজ্য, আর বহিস্থ অ্যাঙ্গেলগুলোর জন্য ল্যামিস থিওরেম প্রযোজ্য। যেমন যেমন ধরো এটা যদি আমি এ নিই, ঠিক আছে, এর বিপরীত কোণটা আমি ধরে নিচ্ছি আলফা ড্যাশ। এটা যদি আমি বি বাহু নিই এর বিপরীত কোণ আমি ধরে নিচ্ছি বিটা ড্যাশ। আর এটা যদি আমি সি বাহু নিই তাহলে বিপরীত কোণ হচ্ছে কি গামা ড্যাশ। তো আমি যদি এখন বাড়াই, মানে এটাকে যদি আমি ডট 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 করে টানলাম, এটাকে আমি ধরো এদিকে ডট 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 করে টানলাম, এটাকে ধরো আমি এদিকে ডট 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 করে টানলাম, তিনটাকে যদি টানাই, ঠিক আছে, তাহলে দেখো আমি দুটো কোণ দেখতে পাচ্ছি। এই একটা কোণ, সরি তিনটে কোণ দেখতে পাচ্ছি, এই একটা কোণ, এই একটা কোণ, আর এই একটা কোণ। তো এটাকে যদি আমি গামা দিই নাম, এটাকে যদি আমি এক মিনিট, বোর্ড দেখা যাচ্ছে, বোর্ড দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, তো কোথায় পৌঁছে গেছে, ডিস্টার্ব করছে এদিকে। এটাকে যদি টানছিলাম, এটাকে কি বলছিলাম, যে এটা যদি আমার
গামা হয়, এটা যদি আমার আলফা হয়, আর এটা যদি আমার বিটা হয়, তাহলে এক্ষেত্রেও আমি ওই রকম ভাবে লিখতে পারি, মানে যেটা পেয়েছিলে এ বাই সাইন আলফা ইকাল টু বি বাই সাইন গামা, সরি সাইন বিটা সমান সি বাই সাইন গামা পেয়েছিলে। তো তখন এগুলো যদি আলফা ড্যাশটাও বসাও তাহলেও কিন্তু সূত্রটা প্রযোজ্য, মানে বহিস্থ অ্যাঙ্গেলের ক্ষেত্রেও কিন্তু আমি এই সূত্রটা ব্যবহার করতে পারি, মানে তোমার হচ্ছে ল্যামিস থিওরেম ব্যবহার করতে পারি, এটাও ঠিক। আবার ওই এ বাই সাইন আলফা ইকুয়াল টু বি বাই সাইন বিটা ইকুয়াল টু সি বাই সাইন গামা, এটাও ঠিক, দুটোই ক্ষেত্রে অ্যাপ্লাই করা যেতে পারে। তো অঙ্ক করলে তখন আমরা অঙ্কগুলো প্র্যাকটিস করব, প্রবলেমগুলো প্র্যাকটিস করব, তখন আমাদের কি হবে পুরো সড়গড় হয়ে যাবে বা আরো বুঝতে আমাদের সুবিধা হয়ে যাবে। তো এইটুকুই ছিল ল্যামিস, মানে এইটুকু পোর্শনটা তোমাদেরকে আমি দিচ্ছি, এইটুকুই মনে রাখো। এখান থেকে ফর্মুলা তো পাওয়া যায়, বইয়ে করা আছে ফর্মুলাটা, আমি জাস্ট একবার ফর্মুলা লিখে দিচ্ছি। এখান থেকে অ্যাকচুয়ালি কিভাবে মানে কি ফর্মুলাটা আসছে সেটাও লিখে দিচ্ছি, কিন্তু আমার মনে হয় সেই ফর্মুলাটা তোমাদের মনে রাখার দরকার নেই কষ্ট করে অতটা। এখান থেকে অ্যাকচুয়ালি মানে এ এ বরাবর যে ফর্মুলাটা হয় সেটা হয় কি আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। এগুলো মনে রাখার দরকার নেই, এটা প্রচুর গুলাবে। আর কস বিটা, সরি কস বিটা বলছি, আর সাইন আলফা হবে, এটা হবে আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। এটা এই ফর্মুলা মনে রাখতেও পারো, এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, কিন্তু দেখবে এটা প্রচুর গুলি যায়, মনে রাখতে পারা যায়নি। সেই জন্য মানে সাইন আলফা ছিল না সাইন বিটা ছিল, এটা প্রচুর গুলাতে থাকে, তো আর ছবি অনুযায়ী মনে রাখতে হয়। তো এই জন্য আমি বলছি এটা না মনে রেখে এইটা মনে রাখবে, এইটা মনে রাখবে তোমার কি হবে সুবিধাও হবে এবং খুব তাড়াতাড়ি ফাস্ট ক্যালকুলেশন করে তুমি উত্তর বের করে নিতে পারবে। এই জন্য আমরা এইটা মনে রাখবো, আর এটা মনে রাখতে পারলেও ভালো, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি এইখান থেকেই আসছে এই ফর্মুলাটা। নেক্সট, এরপর আসি ভেক্টর বিয়োগ। দেখো ভেক্টর বিয়োগ বলে বাস্তবে কিছু হয়নি, মানে অ্যাকচুয়ালি ভেক্টরের বিয়োগ বলে কিছু নেই, আমরা গায়ের জোর করে ভেক্টর বিয়োগ তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি দেখো, তো ভেক্টর বিয়োগ করবার আগে আমাকে বলো পূর্ব দিক সমান কোন দিক, পূর্ব দিক সমান কোন দিক, কে বলতে পারবে পূর্ব দিক সমান কোন দিক? ক্লাস এক্স স্যার। না, আর কেউ? পূর্ব দিক সমান কোন দিক, কেউ পারবে না? চেষ্টা তো করো। পূর্ব দিক সমান মাইনাস পশ্চিম দিক, দেখতে পারি পূর্ব দিক সমান মাইনাস পশ্চিম দিক। পূর্ব দিকটা যদি এদিকে হয়, পশ্চিম দিক কোন দিকে? এইদিকে, তাহলে তার আগে একটা মাইনাস যোগ করলে পূর্ব দিকই পাওয়া যায়। এইটা কেন বললাম না, তার কারণ হচ্ছে তাহলে এইটা যদি এ ভেক্টর হয় তাহলে এদিকটা কি হবে মাইনাস এ ভেক্টর। তো এবার দেখো আমি একটা ছবি আঁকছি, ধরে নিচ্ছি এটা এ ভেক্টর আর এদিকটা হচ্ছে বি ভেক্টর। তো এটা যদি বি ভেক্টর হয় তাহলে নিচের দিকটা কত হবে বলো? এটা কি লিখবো? মাইনাস বি ভেক্টর। এখন বলো এই বি ভেক্টর আর এ ভেক্টর দিয়ে আমি যদি একটা সামান্তরিক অঙ্কন করি তাহলে সামান্তরিকের এই কর্ণটা কি নির্দেশ করবে? এই কর্ণটা কত হবে? a প্লাস বি ভেক্টর। প্লাস বি ভেক্টর। ঠিক একই রকম ভাবে আমি যদি মাইনাস বি ভেক্টর দিয়ে একটা সামান্তরিক অঙ্কন করি তাহলে এর লব্ধিটা কত হবে? তাহলে হবে কত? এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু হয়ে গেল কত? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে দেখো দুটো ভেক্টর বিয়োগফল হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ভেক্টর বিয়োগের জ্যামিতিক তাৎপর্য, এটাকে ভেক্টর বিয়োগের জ্যামিতিক তাৎপর্য বলে। ঠিক আছে, জ্যামিতিক তাৎপর্য। আবার এখান থেকে দেখো যে অ্যাকচুয়ালি তুমি কি করেছো, অ্যাকচুয়ালি দেখো তুমি যোগ করেছো। তো যোগ করতে কি হয়েছে, মানের জন্য মানে মাইনাস মাইনাস মান টার্মটার জন্য কি হয়েছে মাইনাস বেরিয়েছে। তার মানে ভেক্টর বিয়োগ তুমি কিন্তু করোনি, বা ভেক্টর বিয়োগের বলে আলাদা করে কোনো কিন্তু মিনিং নেই। তার মানে যোগটাই হচ্ছে ভেক্টর বিয়োগ এক ধরনের, তাই না? তাহলে ভেক্টর বিয়োগ কাকে বলবো? কোনো একটা ভেক্টর এবং অপর একটা ভেক্টরের বিপরীত ভেক্টর, মানে এটা কথা হচ্ছে।
কোন একটা ভেক্টর এবং অপর একটা ভেক্টরের বিপরীত ভেক্টরের লব্ধি, এটা হচ্ছে লব্ধি, যোগফল। তো কোন একটা ভেক্টর এবং অপর একটা ভেক্টরের বিপরীত ভেক্টরের লব্ধিকেই বলছে দুটো ভেক্টরের বিয়োগফল। তো এটি হচ্ছে ভেক্টর বিয়োগের মেন তাৎপর্য, জ্যামিতিক তাৎপর্য। হ্যাঁ বলো, আরেকবারটা বলবো। আমি কি বলছি, এটা যদি আমার এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এটা কি মাইনাস বি ভেক্টর। আমি আবার মুছে দিই, তারা বলতে সুবিধা হবে। এই যে আমি কি করেছি, এটা যদি বি ভেক্টর হয়, নিচের দিকটা কি মাইনাস বি ভেক্টর, তাহলে এই দুটো ভেক্টর দিয়ে আমি যে সামান্তরিকটা অঙ্কন করেছি, সেই সামান্তরিকের কর্ণটা কি হয়, এই দুটো ভেক্টরের লব্ধি হয়। এই ভেক্টরটা আর এই ভেক্টরটার কি, এই ভেক্টরটা আর এই ভেক্টরটার লব্ধি। তো সেটাকে লব্ধিটাকে আমি কিভাবে লিখি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাই না? তো ঠিক একই রকম ভাবে এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি মাইনাস বি ভেক্টর হয়, তাহলে তার লব্ধি কত লিখবো, এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর সমানই কত পাচ্ছি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে আমি অ্যাকচুয়ালি করেছি কি, অ্যাকচুয়ালি কিন্তু আমি যোগ করেছি, দেখো না, যোগ করেছি, কিন্তু এই মাইনাস টার্মটার জন্য মাইনাস বেরিয়ে গেছে। এটাকে আমরা কি বলছি, ভেক্টরের বিয়োগফল বলছি। তো অ্যাকচুয়ালি ভেক্টরের বিয়োগ তার মানে হয়নি, ভেক্টরের বিয়োগটা কি আমি জোরপূর্বক করেছি। তাহলে ভেক্টরের বিয়োগফল যদি আমাকে জিজ্ঞাসা করে বা বলে জিনিসটা কি, তাহলে সেটা কি না, কোনো একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, অপর একটা ভেক্টর, এই 2 নম্বর যে ভেক্টর তার বিপরীত ভেক্টর, এটাকে বিপরীত ভেক্টর বলবো আমরা। এটা যদি ভেক্টর হয়, এটা তার বিপরীত ভেক্টর। তাহলে কোন একটা ভেক্টর তার এবং অপর একটা ভেক্টরের বিপরীত ভেক্টরের আমি কি করেছি, এটা অ্যাকচুয়ালি কি করেছি, যোগফল বা লব্ধি বের করেছি, তাই না? তাহলে একটি ভেক্টর অপর একটি ভেক্টরের বিপরীত ভেক্টরের লব্ধিকেই বলেছে দুটো ভেক্টরের বিয়োগফল, ওই দুটো ভেক্টরের বিয়োগফল। অত ইম্পর্টেন্ট নয়, পরীক্ষায় আসার সম্ভাবনা নেই, না বললেই চলে, কিন্তু যেহেতু আমাদেরকে এলিমেন্টারি আইডিয়া পড়ে রাখতে বলছে, তাই বলে বলে যাচ্ছি, অতটা ইম্পর্টেন্ট নয়, আসবেও না। আচ্ছা, এরপর আসি যেটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ভেক্টর গুণ। এখান থেকে খুব ভালো করে নোট করবে ভেক্টর গুণ। তো ভেক্টর গুণ পড়বার আগে আমরা দু ধরনের রাশি পড়ে এসেছি, একটা কি স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার গুণিত স্কেলার করলে কি হয় না, তোমরা জানো স্কেলার গুণিত স্কেলার করলে স্কেলার হয়। তার উদাহরণ তোমরা জানো, 2 গুণিত 3 সমান 6। হ্যালো, বোর্ড দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যালো, স্যার, স্যার অফ হয়ে দাঁড়া যাচ্ছে। দাঁড়া, কম্পিউটারটা এদিকে প্রবলেম করছে। হ্যালো, শুনতে পাচ্ছ? স্যার এবার দেখা যাচ্ছে। এখন তো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। দাঁড়া একটু দাঁড়িয়ে যাও, কম্পিউটার ডিস্টার্ব করছে আজকে। দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। কিন্তু আমার স্ক্রিন কাজ করছে না। একটু দাঁড়া, আমাকে একবার রিস্টার্ট মারতে হবে। 1 মিনিট থাকো, আমি এক্ষুনি আসছি। এই জন্য বলি সব তুলে নিতে তোমাদেরকে। আচ্ছা, যেখানে অব্দি পড়াচ্ছিলাম সেখান থেকে পড়াতে পড়াতে ডিস্টার্বও হচ্ছে এরকম করলে। যেটা বলছিলাম, স্কেলার গুণিত স্কেলার করলে কি হয়, স্কেলার রাশি হয়, সেটা আমরা জানি, 2 গুণিত 3 ইন্টু 6 সমান, এগুলো জানি আমরা। তো নেক্সট আসছে স্কেলার গুণিত যদি ভেক্টর করি, তাহলে কি হবে না, স্কেলার গুণিত ভেক্টর করলে ভেক্টর পাওয়া যায়। তার উদাহরণ কি না, তার উদাহরণ ধরো 2 ইন্টু এ ভেক্টর সমান কি হচ্ছে 2a ভেক্টর। এটা তো ম্যাথমেটিক্সের ভাষায় বললাম, ফিজিক্সের ভাষায় কি হবে না, ভর হচ্ছে স্কেলার রাশি, ভেক্টর রাশি কি হচ্ছে বেগ, তাহলে ভর ইন্টু বেগ করলে কি হচ্ছে ভরবেগ হয়ে যাচ্ছে, ভরবেগ কি রাশি, ভেক্টর রাশি। তো এগুলো মোটামুটি আমরা জানি এবং এর বিশেষ কিছু অ্যাপ্লিকেশন নেই। নেক্সট যেটা আমাদেরকে জানি সেটা হচ্ছে কি ভেক্টর গুণিত ভেক্টর। এখন ভেক্টর গুণিত ভেক্টর, তো তার দুটো জিনিস হয়, একটা হচ্ছে ডট প্রোডাক্ট হয়, আর একটা হচ্ছে ক্রস হয়। তোমরা প্রত্যেকেই জানো যে 2 ধরনের গুণ হয়, ভেক্টর ক্রস ভেক্টর, গ্র্যাজুয়েশনে পড়বার সময় প্রত্যেকেই প্রায়
এগুলোর সাথে পরিচিত। তো ভেক্টর ডট ভেক্টর করলে কি পাওয়া যায়? ভেক্টর ডট ভেক্টর করলে স্কেলার রাশি পাওয়া যায়, আর ভেক্টর ডট ভেক্টর করলে কি পাওয়া যায়? ভেক্টর পাওয়া যায়। তো আমি দুটোকে প্যারালাল না নিয়ে গিয়ে আমি একটাকে আলোচনা করছি, পরে আমি দুটোকে প্যারালাল নিয়ে যাব, এখানে একধার থেকে করে করে যাচ্ছি। তো এইটাই আমাকে মেন আসল বিষয় এবং শিখার জিনিস এখানে, এবং এখান থেকে কোশ্চেন বেশি আসবে। তো ভেক্টর ডট ভেক্টর করলে কি পাওয়া যায়? স্কেলার পাওয়া যায়। তার ফর্মুলা কি? তার ফর্মুলা হচ্ছে, ধরো এ ভেক্টর ডট যদি বি ভেক্টর করি তাহলে কি পাচ্ছি? মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর কস থিটা। আমি এটা পরে আসছি, আমি প্রথমেই বললাম এটা একটু পরে পড়বো, আমি এখন এটা বলে যাচ্ছি। তো আমি এখানে দেখতে পাচ্ছি যেহেতু এই গুণটাতে যেহেতু এখানে ডট আছে, তাই এই গুণটার নাম হচ্ছে ডট গুণফল, ডট গুণ। অথবা যেহেতু ভেক্টর ডট ভেক্টর করলে স্কেলার রাশি পাওয়া যায়, তাই একে বলা হয় স্কেলার গুণ। এবং যেহেতু ফর্মুলায় কস আছে, তাই একে কোসাইন গুণও বলে। এতগুলো নাম এর। তাহলে যেটা হচ্ছে ডট গুণ, সেটা হচ্ছে স্কেলার গুণ, সেটা হচ্ছে কোসাইন গুণ। তাহলে এর ফর্মুলা কি দেখলাম? এর ফর্মুলা হচ্ছে আমি পেলাম কি না, এ ডট বি সমান কি পাচ্ছি? মড অফ এ মড অফ বি কস থিটা। আচ্ছা, এবার আমি একটু একটু করে বলে যাচ্ছি। ধরো যদি আমার এ ভেক্টর ডট এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর লম্ব হতো, যদি এ ভেক্টর হয় বি ভেক্টর উপর লম্ব হয়, তাহলে আমি কি লিখবো? তখন আমার যদি এ ডট বি বার করি এই ফর্মুলা অনুযায়ী, তাহলে আমি কি লিখবো? মড অফ এ মড অফ বি কস থিটা। এবং থিটার ভ্যালু কত? 90 ডিগ্রি, যেহেতু লম্ব বলা আছে। তো তাহলে কত পাচ্ছি না, cos 90 এর ভ্যালু যেহেতু 0, তাহলে পুরোটাই 0। তার মানে আমাকে এখান থেকে একটা জিনিস নোট করে রাখতে হবে যে যদি যদি দুটো ভেক্টরের ডট গুণফল 0 হয়, তার মানে তারা অবশ্যই পরস্পরের উপর লম্ব হবে। তার মানে যাদেরই ডট গুণফল 0 তারা পরস্পরের উপর লম্ব। তার মানে কোথাও যদি আমি r ডট f সমান 0 পাই, তার মানে r f এর উপর লম্ব। মনে থাকবে, যেখানেই দুটো ভেক্টরের ডট গুণফল 0, সেখানেই দুটো ভেক্টর কি হবে? পরস্পর লম্ব হবে। 2 নম্বর, যদি এ ভেক্টর প্যারালাল বি ভেক্টর হয়, তাহলে কি হবে? তাহলে তখন আমি যদি এই ফর্মুলা অনুযায়ী বসাই, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান আমি কত লিখবো? মড অফ এ মড অফ বি কস 0 ডিগ্রি। কেন? প্যারালাল হলে তাদের মধ্যবর্তী কোণ কত? 0। তাহলে তখন আমি কত পাচ্ছি না, তখন আমি পাচ্ছি শুধু এ বি। 3 নম্বর, এইখানে মনে রাখবে এ ভেক্টর ডট বি ভেক্টর, মানে তুমি যদি আগে এ ভেক্টর পরে বি ভেক্টর গুণ করো, তো বি ভেক্টর ডট এ ভেক্টর করলেও সেই একই জিনিসই হবে, চেঞ্জ নেই। কেন? তার কারণ হচ্ছে এখানে গুণফলটা হচ্ছে স্কেলার রাশি, তাই তাদের কোনো চেঞ্জ হয়নি। তার মানে এই সূত্রটা এখানে বলছি মনে, তার মানে বুঝতে পারছো যে ভেক্টরে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু আলাদা আসবে, এখানে একটা মাইনাস আসবে। এরকম করা যায় না ভেক্টর গুণে, ঠিক আছে? তাহলে মনে থাকবে এ ডট বি সমান কি হয়? উল্টিয়ে লেখা যেতে পারে বি ডট এ। 4 নম্বর, আমরা জেনে গেছি যে এক্স অক্ষ বরাবর কি হয়? আই ক্যাপ হয়। ওয়াই অক্ষ বরাবর কি হয়? জে ক্যাপ হয়। আর জেড অক্ষ বরাবর কি হয় না, কে ক্যাপ হয়। তো আমরা এবার সেই দুটোর গুণ করব। আই ক্যাপ ডট, ধরো আই ক্যাপ প্রথম করছি, তো আই ক্যাপ যদি আই ক্যাপ গুণ করি, তাহলে ফর্মুলা অনুযায়ী কি হয় না, ফর্মুলা কি বলছে? মড অফ এ মড অফ বি কস থিটা। তাহলে এখানে কি বসবে? মড অফ আই কস কত বসবে? 0 ডিগ্রি। কেন না, আই আর আই একই দিকে হচ্ছে, তো তাদের মধ্যে তাহলে কোণ কত? 0 ডিগ্রি। তো মড অফ আই ক্যাপ, ক্যাপ থাকা মানে আমরা বলেছিলাম কি, যাদের মাথায় ক্যাপ থাকবে তারা সব কি? একক ভেক্টর, তারা লিখবে সব একক ভেক্টর। তাহলে একক ভেক্টর মানে এর মান হচ্ছে 1, মড অফ আই এর ভ্যালু 1, আর cos 0 ডিগ্রি ভ্যালু কত? 1। তাহলে হয়ে গেল কত? 1। তার মানে আমরা দেখতে পাচ্ছি সেম যদি থাকে, সেম যদি থাকে, তাহলে তাদের ডট প্রোডাক্ট কি হয়? 1 হয়ে যায়। তাহলে আই ক্যাপ, তাহলে আমি দেখতে পাচ্ছি আই ক্যাপ ডট আই ক্যাপ সমান তাহলে কি হবে? জে ক্যাপ ডট জে ক্যাপ সমান কি হবে? কে ক্যাপ ডট কে ক্যাপ সমান কত? 1। মনে থাকবে, সমান হচ্ছে কত? 1 হবে। তাহলে সমজাতীয় হলেই কি যাবে? 1 হয়ে যাবে। কখন? যদি তারা ক্যাপ হয়। তবে এই নয় যে এ ডট এ করলে কিন্তু 1 হয়ে যাবে, এ ডট এ করলে কিন্তু 1 হবে না।
আমরা যদি a ডট a করতাম তাহলে কি হতো, না a ডট a করলে মড অফ a, cos 0টা কেন হচ্ছে স্যার? cos 0টা কেন হচ্ছে? দাঁড়া আবার সে কি প্রবলেম, এক মিনিট। বোর্ড দেখা যাচ্ছে? তোমরা বোর্ড দেখতে হ্যাঁ, পাচ্ছ? হ্যাঁ দেখা যাচ্ছে। আমি এখান থেকে রেকর্ড করলাম, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার। বোর্ড দেখতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, কি জিজ্ঞেস করছিলে? কি একটা বোধহয় জিজ্ঞেস করছিলে সম্ভবত, কি বলো, কি জিজ্ঞেস করছিলে? স্যার cos 0টা কেন এলো? কেন? কোনখানটা বলো? ওই যে স্যার আর I ডট I আছে ওই যে mod I और cos 0 হচ্ছে। দেখো আই ক্যাপ কোন অক্ষ বরাবর হচ্ছে? আই ক্যাপ হচ্ছে এক্স অক্ষ বরাবর হচ্ছে, তাই না? এক্স অক্ষ বরাবর হচ্ছে আই ক্যাপ। তো আই ক্যাপ ডট আই ক্যাপ মানে দুটো ভেক্টর একই দিকে হচ্ছে এক্স অক্ষ বরাবর। তো একই দিকে যদি দুটো ভেক্টর হয় তাদের মধ্যবর্তী কোণ কত হয়? মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়। এই জন্য আমি এখানে cos 0 বসিয়েছি। বোঝা গেছে? ঠিক, হ্যাঁ ঠিক। হ্যাঁ, তার যেটা বলছিলাম যে সমজাতীয় যদি থাকে আই ডট আই, জে ডট জে, কে ডট কে সমজাতীয় থাকবে, তাদের ডট গুণফল কত হবে? জি 1 হয়ে যাবে। কিন্তু এটা ক্যাপের ক্ষেত্রে যদি আমি এ ডট এ করি তাহলে কত হবে? মড অফ এ cos 0 ডিগ্রি। তো মড অফ এর ভ্যালু কত? এ, মড অফ এর ভ্যালু এ, আর cos 0 ভ্যালু কত? 1। তাহলে হয়ে যাচ্ছে কত? এ স্কয়ার। তাহলে মড অফ এ ডট এ মানে কত হচ্ছে? এ স্কয়ার, মনে রাখবে। তাহলে সমজাতীয় থাকলে হচ্ছে ক্যাপ থাকলে 1, আর এমনি ভেক্টর থাকলে তার স্কয়ার হয়ে যায়। এইটুকুই। এরপর আসছি, দেখো এরপর আসছি উল্টাটা, আই ক্যাপ ডট জে ক্যাপ নিচ্ছি। যদি আমি আই ক্যাপ ডট জে ক্যাপ নিই তাহলে ফর্মুলা অনুযায়ী কি লিখবো? মড অফ আই, মড অফ জে, কস কত বসাবো? না 90 ডিগ্রি। কেন? না আই ক্যাপটা এক্স অক্ষ বরাবর হয় আর জে ক্যাপটা ওয়াই অক্ষ বরাবর হয়, তাহলে তাদের মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। তাহলে কিরকম বসলো? cos 90 ডিগ্রি। আর cos 90 ডিগ্রি ভ্যালু তোমরা জানো 0। তার মানে আমি দেখতে পাচ্ছি ভিন্ন জাতীয় হলেই কি হয়ে যাচ্ছে? না 0 হয়ে যাবে। তাহলে আই ডট জে, জে ডট কে, জে ডট কে, কে ডট আই, এই সমস্ত ভ্যালু কত হবে? 0 হবে। আচ্ছা, নেক্সট কত নম্বর হয়েছিল এটা? 4 নম্বর। 5 নম্বর। 5 নম্বর কি ফর্মুলা? না দেখো মড অফ এ, মড অফ বি সমান আমি কত পেয়েছি? cos কত, সরি, মড অফ এ ডট বি সমান কত পেলাম? এ ডট বি সমান পেলাম মড অফ এ, মড অফ বি cos থিটা। তো এখান থেকে আমি কি করব? cos থিটা বের করব। তাহলে cos থিটা সমান কত লিখব? না a ডট b বাই মড অফ a, মড অফ b। আর যদি আমাকে থিটা বার করতে বলে তাহলে থিটা সমান কত হবে? না cos ইনভার্স a ডট b বাই মড অফ a, মড অফ b। তো এটাই হচ্ছে কি, এই যে ফর্মুলাটা আমরা পেলাম, এই ফর্মুলাটা মনে রাখবে আমরা কোণ নির্ণয়ের জন্য ব্যবহার করব। এই ফর্মুলাটা আমরা কি করব? কোণ নির্ণয় করতে। যদি আমাকে বলে দুটো ভেক্টর দেওয়া থাকে তে বলে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, তাহলে সেই ক্ষেত্রে তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। নেক্সট, এই যে ধরো শুরুতে আমি আজকে একটা বলছিলাম, কি বলছিলাম? না এটা ধরো যদি আর ভেক্টর হয়, বা যেমন ধরো এটা যেমন এটা ধরো এই পয়েন্টটা যদি 2,3 হয়, যেটা ওপি বলছিলাম, এটা যদি ওপি ভেক্টর হয় তাহলে আমরা কি করছিলাম? না এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর তাকে আমি ভেক্টরিক্যালি কি লিখেছিলাম? ওপি ভেক্টর সমান লিখেছিলাম 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ লিখেছিলাম। তো তো 2টা কি? 2টা হচ্ছে এক্স অক্ষ বরাবর মান, আর 3টা কি? থিটা ওয়াই অক্ষ বরাবর মান। তো এখন আমি যদি ওপিটাকে আর ভেক্টর লিখি তাহলে আর ভেক্টর সমান আমি কত লিখতে পারি? আর এক্স আই ক্যাপ আর ওয়াই জে ক্যাপ। এখানে আর এক্স এর মান কি? আর এক্স এর মান 2, আর ওয়াই এর মান 3। তার মানে কি? তার মানে এই যে কোঅর্ডিনেট গুলোকে আমরা এরকম এক্স দিয়ে লিখতে পারি, এক্স ওয়াই দিয়ে এরকম করে লিখতে পারি। মানে এক্স অক্ষ বরাবর তার মান এত, ওয়াই অক্ষ বরাবর তার মান এত। তো ঠিক সেরকম যদি আমার এ একটা ভেক্টর হয় তাহলে আমি তাকে কিরকম ভাবে লিখতে পারি?
থ্রি ডাইমেনশনালে কি লিখতে পারি, এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। বি ভেক্টর সমান কত লিখতে পারি, বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ, এভাবে লিখতে পারি। তো এখন আমাকে যদি এ ডট বি বার করতে বলে, এ ডট বি যদি আমাকে বার করতে বলে, তাহলে এ ডট বি করলে কি হবে না, ছোটবেলায় যেরকম গুণ করতাম একবার বসিয়ে গুণ করবো, এক্স ডট এ ওয়াই প্লাস জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ ডট বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ। এবার আমরা কি করি, ছোটবেলার মতো গুণ করব, প্রথমে এ এক্স এর সাথে পুরোটা গুণ করবো, তাহলে করলে কত হচ্ছে দেখো, এ এক্স প্রথমে এক্স এর সাথে এইটা গুণ করছি, কত হচ্ছে এক্স বি এক্স, দেখো এখানে আছে আই আই, আই ডট আই মানে কত হয়, সমজাতি হলে বলেছিলাম 1, তাহলে 1 হয়ে গেল। নেক্সট এক্স এর সাথে আমরা এটা গুণ করব, এ এক্স বি ওয়াই করলে কত হচ্ছে দেখো, আই ডট জে, আই ডট জে করলে কত হয় না, বলেছিলাম ভিন্ন জাতি হলে 0 হয়ে যায়, তার মানে ইনটু 0, তার মানে পুরোটাই 0 হয়ে যাবে। তার মানে এক্স এর সাথে যখন ডিজেড করবো তখন 0 হয়ে যাবে, তারপর আমি দেখতে পাচ্ছি সমজাতীয় রাশিগুলোই শুধু আমার উপস্থিত থাকবে, বাকিগুলো কি হবে 0 হয়ে যাবে। তাহলে এর পরের টার্ম কত পাবো, এর টার্ম পাবো এ ওয়াই বি ওয়াই, এর পরের টার্ম কত পাবো এ জেড বি জেড। তাহলে মনে থাকলো এবার থেকে, এই যে এ ডট বি মানে কি, এ ডট বি মানে হচ্ছে এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, মনে থাকবে। তো এইটা হচ্ছে কি, এই যে ফর্মুলাটা আমরা ব্যবহার করব মান নির্ণয় ক্ষেত্রে, কি ক্ষেত্রে ব্যবহার করব, মান নির্ণয় করতে ব্যবহার করব। তো এই ছিল মোটামুটি স্কেলার গুণ। তো এরকম আমি কয়েকটা প্রবলেম দিচ্ছি, আগে কয়েকটা প্রবলেম করাই, তাহলে মানে কিরকম কিরকম টাইপ আসতে পারে সেটা একটু শিখাই, তারপর আমরা ভেক্টর গুণ যাবো, এবং ভেক্টর গুণ কিন্তু আজকেই শেষ করব আমি। 1 মিনিট। যেমন ধরো বললো, এটা প্রবলেম দিচ্ছি আমি, যেমন বললো ধরো যে আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস মাইনাস 2 কে ক্যাপ ও 2 আই ক্যাপ, 3 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত। আমি অপশন দিচ্ছি 60 ডিগ্রি, অপশন বি 90 ডিগ্রি, অপশন সি 120 ডিগ্রি, অপশন ডি 150 ডিগ্রি। করো দেখি। আমি 1 মিনিট সময় দিলাম, করো। দুজনের অ্যান্সার ঠিক হয়েছে, বাকিদের ভুল হয়ে গেছে।
আচ্ছা দেখো, তাহলে এই অঙ্কটা যখন আমাকে দিবে, কি করতে বলেছে, দুটো ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত, কি করে বের করব? তাহলে এটাকে মনে মনে ভেবে নাও এ ভেক্টর, এটাকে মনে মনে ভাবো বি ভেক্টর। কি বলছে, কোণ নির্ণয় করতে বলছে। তাহলে কোণ নির্ণয়ের ফর্মুলা কি বলেছিলাম না, cos থিটা সমান a ভেক্টর ডট b ভেক্টর বাই মড অফ a ভেক্টর মড অফ b ভেক্টর, তাই তো? তারপর আমাকে a ডট b বের করে নিতে হবে। a ডট b করলে কত হচ্ছে, i এর সাথে i, তার মানে 3 মাইনাসে মাইনাসে প্লাস 6, আর এটার সাথে এইটা গুণ করলে কত হচ্ছে -2। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি হয়ে যাচ্ছে কত 7 নাকি, 7 হচ্ছে। এরপর কি করব, মড অফ a বের করতে হবে। তাহলে মড অফ এর ভ্যালু কত, স্কয়ার, সহগুলো স্কয়ার করে যোগ, তার মানে 1 প্লাস 9 প্লাস 4, তাহলে হচ্ছে কত 9 4 13 কে 14, মানে √14। মড অফ b ভেক্টর বের করব। মড অফ b ভেক্টর মানে কত, 9 প্লাস 4 প্লাস 1, মানে এটাও আসছে √14। তাহলে এখানে আমরা ভ্যালুটা বসিয়ে দিব। তাহলে কত হচ্ছে না 7/√14 ডট √14, তাহলে দেখতে পাচ্ছি 7/14। তো 7/14 মানে কত, 7 2 14, হাফ। cos কতর মান হাফ হয়, 60 ডিগ্রির মান হাফ হয়। তাহলে অ্যান্সার হবে এ। তো এইরকম টাইপের অঙ্ক থাকতে পারে। আচ্ছা, আর কি হয়, আরেকটা অঙ্ক দিচ্ছি, করো। যেমন ধরো বললো যে আরেকটা প্রবলেম দিচ্ছি, এই দুটো প্রবলেম করে আমরা তারপরে ভেক্টর গুণে যাব। তাহলে বললো এ ভেক্টর সমান 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ ও বি ভেক্টর সমান ল্যামডা i ক্যাপ -2j ক্যাপ প্লাস k ক্যাপ দিয়ে বললো ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে ল্যামডা সমান কত। তো অপশন দিচ্ছি আমি 0 1 2 3, বের করো দেখি। এটাও 60 মিনিট দিলাম, এই 60 সেকেন্ড দিলাম, করো। এখানেও 4 জন অ্যান্সার ঠিক হয়েছে, দুজনে ভুল হয়ে গেছে। আর আচ্ছা, সবাই পার্টিসিপেট করছো না, অঙ্কগুলো করছো না দেখছো অনেকে, তো এতে কিন্তু নিজেদেরই ক্ষতি, আমার কিছু না, নিজেদেরই ক্ষতি, অঙ্কগুলো করছো না। যাই হোক, যেটা ভালো মনে হচ্ছে করো। আচ্ছা, এইরকম অঙ্ক যখন থাকবে তাহলে কি করবো, আমি দেখেছি লম্ব বলেছে, লম্ব মানে তাদের ডট গুণফল কত হবে, তাদের ডট গুণফল 0 হবে। তার মানে 5 ল্যামডা মাইনাস 6 প্লাস 1 ইকুয়াল টু কত, 0। ডট গুণফল 0 হবে, তাই না? আমি বলেছিলাম এ ডট বি সমান 0 হবে। তাহলে এ ডট বি মানে 5 এর সাথে এর গুণ করবো, 5 ল্যামডা মাইনাস 6। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 5 ল্যামডা সমান হচ্ছে 5, তাই না? তো ল্যামডা সমান কত হচ্ছে 1, তার মানে অ্যান্সার হচ্ছে বি। তো এইরকম টাইপের অঙ্ক ডট গুণফল থেকে থাকে, এর বেশি কোনো অঙ্ক হয় না, মানে এই টাইপেরই হয়, শুধু ডট গুণফলের উপর। এবার ডট ক্রসের মিক্সিং অঙ্ক হয় অনেক, তো সেটার জন্য আমাদেরকে আগে ভেক্টর গুণটা শিখে নিতে হবে। তো ভেক্টর গুণ কি বলে বলে যাচ্ছি, দেখো।
এবার আসছে আমরা ভেক্টর গুণ করব। ভেক্টর গুণ আমরা কম্পেয়ার করে করে পড়বো একদম প্রথম থেকে এই যেটা আসছিলাম। আচ্ছা, যেমন আমরা ওখানে পেয়েছিলাম ভেক্টর ডট ভেক্টর সমান স্কেলার, এখানে আমরা করছি কি ভেক্টর ক্রস ভেক্টর, ভেক্টর ক্রস ভেক্টর সমান ভেক্টর হয়, এবং এর যে ফর্মুলা এ ক্রস বি সমান মড অফ এ মড অফ বি সাইন থিটা, এটা একটা লিখলাম। আরেকটা আমি লিখে রাখছি মড অফ এ মড অফ বি সাইন থিটা এন ক্যাপ। এটা আমি এই ফর্মুলাটা আমি একটু পরে বলছি, আমি শুধু এখানে লিখে রাখছি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ হলে, এটা আসলে আমি লিখে রাখছি, এটা না হলে, না হলে তো পরে আমি ব্যাখ্যা করব কেন লিখলাম। আমি আপাতত আমি প্রথমে যেটা লিখছি সেটাই বলি। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে ক্রস আছে তাই একে বলা হয় কি, এই ধরনের গুণকে বলা হয় ক্রস গুণ। যেহেতু গুণ করলে ভেক্টর রাশি পাওয়া যায় তাই একে বলা হয় ভেক্টর গুণ। আর যেহেতু ফর্মুলায় সাইন আছে তাই একে বলা হয় সাইন গুণফল বা সাইন গুণ। তো তাহলে এর ফর্মুলা কি না, প্রথমত আমরা এটা ধরেই ক্যালকুলেশন করবো, এটা আমরা বিশেষ কেসে ব্যবহার করব। সেকেন্ডের সূত্রটা কিভাবে হয় সেটা আমি পরে দেখাচ্ছি। তাহলে আমি কি দেখছি মড অফ এ ক্রস বি সমান কি পাচ্ছি মড অফ এ মড অফ বি সাইন থিটা। তো এখানে এক নম্বর কি ছিল না, মনে করে দেখো এক নম্বর ছিল যদি এ লম্ব বি হয়, তাহলে এ লম্ব যদি বি হয় তাহলে এখানে কি হবে না এ ক্রস বি সমান কত লিখবো মড অফ এ মড অফ বি সাইন কত বসবে 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রি ভ্যালু কত 1, তাহলে হয়ে গেল কত এ বি। তাহলে যেটা হচ্ছে প্যারালালে পেয়েছিলাম এর, যেটা এর প্যারালালে পেয়েছিলাম সেটা কি পেলাম এর এখানে পেলাম। এরপর আসি যদি আমার 2 নম্বরটা ছিল কি না এ প্যারালাল বি যদি হয় তাহলে কি হবে না, প্যারালাল যদি বি হয় তাহলে কি হচ্ছে মড অফ এ ফর্মুলা কি মড অফ বি সাইন 0 ডিগ্রি। কেন না প্যারালাল মানে তাদের মধ্যবর্তী কোণ 0, এখানে দেখতে হচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা কখন পাচ্ছি, এটা হচ্ছে এর এই টার্মটা পাচ্ছি দেখো এখানে, তাই না। এরপর আসি 3 নম্বর সূত্র কি ছিল এ ডট বি। তো এইখানে মনে রাখবে 3 নম্বর সূত্র এ ক্রস বি সমান কিন্তু মাইনাস বি ক্রস এ। এটা কেন হলো এইখানে একটু থিওরি আমাকে শিখতে হবে। এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ কেন হলো। আমি প্রথম দিন থেকে বলে আসছি যে ফিজিক্সে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরা হয়, ফিজিক্সে অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ ধরা হয়। তো যখন আমাকে এ ক্রস বি বলবে তাহলে ধরো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, আমাকে ফার্স্টে কার গুণ আছে, ফার্স্ট আছে এ তারপরে বি, মানে আমি কোন দিকে যাচ্ছি এ থেকে বি, মানে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি। তো আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ গুণ করি এ ক্রস বি, আমি জ্যামিতিক তাৎপর্য দেখাচ্ছি, মানে এ ক্রস বি এর গুণফল এ ক্রস বি গুণফল কি হবে ভেক্টর রাশি হবে। এখানে আমি প্রথমেই বলেছি যে দুটো ভেক্টরের গুণফল কিন্তু ভেক্টর এখানে। তাহলে এই যে ভেক্টর, তাহলে সেই ভেক্টরটার একটা তো দিক থাকবে, তো তার দিক কোন দিকে হবে না, তার দিক হবে বলছে এ আর বি দিয়ে যে আমি তলটা পাবো সেই তলের সাথে লম্ব, মানে এই দিকটা হবে সি ভেক্টরের দিক হয়ে যাচ্ছে। সি ভেক্টরের দিক কোন দিকে হবে এ ও পি তল দ্বারা গঠিত সীমাবদ্ধ তলের সঙ্গে লম্ব। তাহলে সি ভেক্টরের দিক হবে কি সি এর দিক হবে সবসময় মনে রাখবে সি এর দিক হবে এ ও বি দ্বারা গঠিত তলের অভিলম্ব, গঠিত তলের অভিলম্বটাই হবে সি এর দিক, মনে থাকবে। এবার দেখো তাহলে প্রথমে কি হলো এ ক্রস বি সমান সি যদি ওদিকে হয়, তাহলে আমাকে যদি এখন যদি আমাকে কেউ বলে যদি বি ক্রস এ গুণ করতে, তাহলে বি ক্রস এ মানে আমি একই আছে ধরো এটা এ আছে যেমন আছে থাকলো, এটা বি আছে, তাহলে এখন কোন দিকে ঘুরছে বি ক্রস এ মানে কিন্তু আমি ক্লকওয়াইজ ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে মানে তাহলে কত হবে তাহলে ক্লক উপর এ ক্রস বি উপর দিকে হয় তাহলে বি ক্রস এ কিন্তু হবে নিচের দিকে হবে, তার মানে এই তল দ্বারা গঠিত সীমাবদ্ধ তলের সঙ্গে কি হবে না নিচের দিকে আমার ভেক্টরটা হবে সি ভেক্টরের অভিমুখ। তাহলে উপর দিকটা যদি আমার প্লাস হয় নিচের দিকটা আমাকে মাইনাস বসাতে হবে, এই সেন্সে এখানে মাইনাস আসছে।
এই জন্যই কিন্তু এই মাইনাস টার্মটা কিন্তু বারবার আসছে। তো এটা খেয়াল রাখবে, এটা দিয়ে প্রচুর অঙ্কের মিক্সিং থাকে এই মাইনাস টার্মটা দিয়ে। অঙ্ক করার সাথে সাথে সেটগুলো করলে ছড়াবড় হয়ে যাবে। আপাতত এখন টার্মগুলো জেনে রাখো। তাহলে বোঝা যাচ্ছে a ক্রস b সমান মাইনাস b ক্রস a, এবং a ক্রস b কি করে না, a ক্রস b এর যে গুণফলটা, সেটা গুণফলটা কি হবে না a আর b দ্বারা গঠিত তলের সঙ্গে লম্ব হবে সবসময়। তাহলে আমি একটু ছবিটা যদি ট্রেস করে আঁকি, আমি এঁকে দিচ্ছি এখানে ছবিটা। তাহলে যখন আমাকে a ক্রস b বলবে, a ক্রস b যদি বলে, তাহলে c ভেক্টরটা কি হবে তার সাথে লম্ব হবে, মানে এটাই হবে a ক্রস b এর অভিমুখ, এটা সমানই c ভেক্টর। আর যদি আমাকে বি ক্রস এ বার করতে বলে, তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে বি ক্রস এর অভিমুখ কত নিচের দিকে, এটা হচ্ছে বি ক্রস এর অভিমুখ, হচ্ছে মাইনাস সি ভেক্টর। ঠিক আছে, এবং আমি একটু তলটা এঁকে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আশা করি বোঝা যাচ্ছে সবার। নেক্সট এরপর কি ছিল দেখো, এরপর ছিল আই ডট আই, আর ছিল কি এ ডট এ আই ডট জে। তো আমরা সেটাই করছি। এরপর তাহলে আমি যদি আই ক্রস আই করি, এইবারে দেখো মজাটা বিষয়। আচ্ছা এখানে তাও আমি একটু করে যাই। আই ডট আই মানে কি হবে, মড অফ আই সাইন কত বসবে 0 ডিগ্রি। তো সাইন 0 ভ্যালু 0 মানে 0, তার মানে আমি দেখতে পাচ্ছি সমজাতীয় হলে এখানে কি হচ্ছে 0 হয়েছে, যেটা ওখানে কি হয়েছিল ভিন্ন জাতীয় হলে 0 হয়েছিল, এখানে সমজাতীয় হলে 0। তাহলে আই ক্রস আই সমান কত না জে ক্রস জে সমান কত না কে ক্রস কে সমান কত পাচ্ছি 0 পাচ্ছি। আচ্ছা এরপর আসি, যদি আমরা ভিন্ন জাতীয় করি, আই ক্রস ধরো জে বার করতে বললো, এবার এইটা যখন বলবে তখন আমি কিন্তু অ্যাকচুয়াল এই ফর্মুলাটা লাগাতে হবে। এই যে প্রথমে আমি লিখেছিলাম, মনে করে দেখো কি ফর্মুলা লিখেছিলাম, এই যে কোনটা, এই ফর্মুলাটা আমি ব্যবহার করবো। এই ফর্মুলাটা কেন, আই ক্যাপ জে ক্যাপ থাকলে, আই ক্যাপ জে ক্যাপ থাকলে মানে এর মান আর বি এর মান যদি আই জে কে এর কোন একটা হয়, ঠিক আছে, এ এবং বি এর মান আই অথবা জে যদি কোন একটা হয়, তাহলে এখানে কত বসবে, ফর্মুলা কি বলেছিল, মড অফ এ, মড অফ এ মানে মড অফ আই, মড অফ জে, মড অফ কস সাইন কত বসবে 90 ডিগ্রি, আর একটা এন ক্যাপ হবে। এই যে এন ক্যাপের মানটা, এটা ভালো করে কিন্তু দেখো, এন ক্যাপের মান কি করে বার করবো, আই জে কে আছে। তো আমি কি বলেছিলাম, ফিজিক্সে অ্যান্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ, ফিজিক্সে অ্যান্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ। তো খেয়াল করে দেখো, প্রথমে কার গুণ আছে আই, তাহলে প্রথমে আই, তারপর কি আছে, তারপর আছে জে, তারপর পড়ে থাকলো কে, পড়ে থাকছে কে, তাহলে এখানে হবে কে ক্যাপ, যে পড়ে থাকবে সেটা, এবং ক্লকওয়াইজ হচ্ছে সেই জন্য প্লাস কে বসলো। যদি এটা আমাকে, তার মানে তাহলে আই জে কে সমান কত হয়ে গেল, মড অফ আই এর ভ্যালু কত 1, মড অফ জে এর ভ্যালু 1, sin 90 ডিগ্রি ভ্যালু 1 কে, তার মানে হয়ে গেল কত শুধু কে ক্যাপ। এটা ডাইরেক্ট আমি করব, আমি মনে রাখবো কিভাবে না, আই ক্রস জে পড়ে থাকলো কে কে। যদি তোমাকে জে ক্রস কে বার করতে বলতো, বা ধরো জে ক্রস ধরো কে ক্রস জে বার করতে বলতো, কে ক্রস জে, তাহলে কে ক্রস জে কোন দিকে ঘুরছে, কে ক্রস জে মানে উল্টা দিকে ঘুরছে মানে মাইনাস, তাহলে হয়ে গেল প্রথমে মাইনাস, পড়ে রইল কে আই, তাহলে হয়ে গেল মাইনাস আই ক্যাপ। বুঝা যাচ্ছে? যদি আমাকে বার করতে বলে যে আই ক্রস কে, আই ক্রস কে, তাহলে আই ক্রস কে কোন দিকে ঘুরছে, উল্টা দিকে ঘুরছে, তার মানে মাইনাস, আর কে পড়ে রয়েছে জে পড়ে রয়েছে, তাহলে হয়ে গেল মাইনাস জে ক্যাপ। যদি আমাকে বলে কে ক্রস আই, কে ক্রস আই, কে ক্রস আই কোন দিকে ঘুরছে, কে ক্রস আই মানে ক্লকওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে প্লাস, পড়ে রইল কে শুধু জে, তাহলে হয়ে গেল কত শুধু জে ক্যাপ। এবং এখানেও দেখা যায়, দেখো উল্টাতেই, দেখো আই ক্রস এ কে ক্রস আই উল্টা দেখো একটা সাইনের চেঞ্জ হয়ে গেছে, একটা আসছে প্লাস একটা আসছে মাইনাস, তার মানে আগের ফর্মুলাটা আমার ঠিক একদম, তাই না? এই অবধি আশা করি বোঝা গেছে। এরপর আসছি, এখানে যদি সমজাতীয় হয় কি হয়েছিল, ওখানে সমজাতীয় হয়ে কি হয়েছিল, এ ডট এ করতে কত হয়েছিল, এ ডট এ করতে হয়েছিল এ স্কোয়ার, কিন্তু এখানে যদি এ ক্রস এ করো তাহলে কি হবে বুঝতেই পারছো, এ ক্রস এ মানে কোনটা কত আসবে, কোনটা আসবে সাইন 0 ডিগ্রি, তার মানে অ্যান্সার হয়ে যাবে কত 0, তার মানে এখানে সমজাতীয় হলেই কিন্তু 0 হয়ে যাবে, আর ওখানে সমজাতীয় হলে স্কোয়ার এসেছিল। আচ্ছা তারপর হচ্ছে কোণ নির্ণয় করে একটা ফর্মুলা এসেছে, এখানে কোণ নির্ণয়ের কোনো ফর্মুলা নেই। এখানে যেটা মনে রাখতে হবে, এ ক্রস বি তখন কত হয় সেটা আমাকে মনে রাখতে হবে। যেমন এই যে সূত্রটা পেয়েছিলাম আমরা, এখানে কি সূত্র পেয়েছিলাম
এই যে ax সমান কি লিখেছিলাম, a সমান ax ay az, ওই সূত্রটা কি হয় এখানে দেখো। এখানে কি হবে না, a ভেক্টর সমান যদি ax i ক্যাপ ay j ক্যাপ প্লাস az k ক্যাপ হয়, আর b ভেক্টর সমান যদি কি হয় না, b ভেক্টর সমান যদি আমার bx i ক্যাপ by j ক্যাপ আর bz k ক্যাপ হয়, তাহলে a ক্রস b সমান কত হবে না, ডিটারমিনেন্ট হবে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। প্রথমে কি আছে a, তাহলে প্রথমে যেহেতু a আছে তাহলে a এর কম্পোনেন্ট গুলো আগে বসাবো, ax ay az, তারপরে কি বসবে, তারপরে bx by bz। আশা করি ডিটারমিনেন্ট সবাই জানো, তবে যদি না জানো আমি তাও একবার বলে দিচ্ছি। প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, যেটা নেব সেই বরাবর রো কলাম বাদ। যদি আমি আই ক্যাপ নিই তাহলে একটা করি, যদি আমি আই ক্যাপ নিই তাহলে আই বরাবর রো আর কলাম বাদ, মানে এই বরাবর রো এই বরাবর কলাম বাদ, ঠিক আছে, এই বরাবর কলাম বাদ। তাহলে পড়ে থাকলো কে, ay bz, আর হচ্ছে তাহলে প্রথমে কি হবে, প্রথমে এর সাথে গুণ হবে 1 নম্বর, তারপরে এর সাথে গুণ হবে 2 নম্বর, তাহলে হয়ে যাবে কত, হয়ে যাবে ay bz মাইনাস az by, তারপরে কি আছে মাইনাস j ক্যাপ, তাহলে মাইনাস j ক্যাপ যদি আমি নিই তাহলে কত হয়ে যাবে না, মাইনাস j ক্যাপ, এখানে লিখি মাইনাস j ক্যাপ সমান কত হবে না, যে বরাবর নিব সেই বরাবর রো কলাম বাদ বলেছি, তাহলে কত হবে না, এই বরাবর রো কলাম বাদ, তাহলে এই বরাবর রো এই বরাবর রো আর এই বরাবর কলাম বাদ হয়ে গেল। তাহলে পড়ে থাকছে কত না, পড়ে থাকছে আমার এ, এটার সাথে তাহলে কি হবে, প্রথমে এটার সাথে এটার গুণ হবে, তারপরে এটার সাথে এর গুণ হবে, এটা 1 নম্বর এটা 2 নম্বর মাইনাস দিয়ে, তাহলে হবে কত না, হয়ে যাবে ax bz মাইনাস az bx। তারপরে ঠিক একই রকম কে ক্যাপ যদি নিব তখন কি হবে, এবার হলো কলাম বাদ, তার মানে হয়ে যাবে ax by মাইনাস ay bx। এই হচ্ছে ডিটারমিনেন্ট, মোটামুটি প্রায় শেষ ভেক্টর গুণ, আর কিছু নেই। এবার যেখানে একটা পয়েন্ট আর একটা সূত্র সেটা মনে রাখবে, a ক্রস b কি করে না, সামন্ত a ও b দ্বারা, a ভেক্টর ও b ভেক্টর দ্বারা, লিখে দিচ্ছি যাতে মনে থাকে, a ভেক্টর ও b ভেক্টর দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে। এর নিচে ব্যাখ্যা করছি, মানে কি, মানে a আর b এই দুটা ভেক্টর যদি একটা সামান্তরিকের দুটা সন্নিহিত বাহুকে নির্দেশ করে, মানে এটা a বাহুকে নির্দেশ করে, এটা যদি b বাহুকে নির্দেশ করে, তাহলে বুঝবে a আর b দিয়ে a আর ক্রস b, মানে a ক্রস b টাই হবে এই সামান্তরিকটার ক্ষেত্রফল, এই সামান্তরিকের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে a ক্রস b সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে, এইটুকু শুধু মনে রাখলেই হবে। মোটামুটি ভেক্টর গুণ শেষ করে দিয়েছি। তো এই অবধি যা পড়ালাম তার মধ্যে কার কোন জায়গায় জিজ্ঞাসা আছে একটু বলো, তারপরে নাহলে আমি এক্সট্রা কিছু একটু পড়াবো। এক্সট্রা কিছু পড়াবো বলতে যেগুলো আসার সম্ভাবনা বেশি, বা ট্রিক্স গুলো একটু শিখাবো আমি। এই অবধি কার কোন জায়গায় অসুবিধা আছে কিনা একটু বলো আগে। এখন আমার হাতে বলো। স্যার বলছি ওই এ ক্রস বি ক্রস, যেটা ওই যে এ ভেক্টর মড বি ভেক্টর মড সাইন থিটা, তারপর ওই একটাতে আই জে কে হলে আর একটা না হলে, ওইটা কি কি হলে আর না হলে ওইটা একটু বলুন। যদি আমার এর মানটা আই ক্যাপ আর জে ক্যাপ হয়, এই যে আই ক্যাপ এর মান যদি আই ছাড়া, মানে আমি বলছি, আমি এখানে বলে দিচ্ছি, যদি ধরো ধরো এ সমান আমাকে বললো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ, এরকম ভাবে গুণ করতে বলছে। বি ভেক্টর সমান হচ্ছে এরকম বললো 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, বার করতে বললো। তাহলে আমাকে যদি বলে এখন a ক্রস b, আমি কি করবো, ডিটারমিনেন্ট করে দেবো, i j k 2 3 1 2 2 2 দিয়ে ডিটারমিনেন্ট করে যাবে, ঠিক আছে। এরকম কি a ক্রস b বার করতে বলে। অথবা ধরো আমাকে ছোট্ট রকম বললো a ভেক্টর সমান
2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর বি ভেক্টর সমান বললো, ধরো বি ভেক্টর সমান বললো হচ্ছে জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ধরো বললো যে বললো যে এ ক্রস বি এর মান কত, তাহলে এটা ডিটারমিনেন্ট থেকে বার করতে পারি। অথবা আমাকে ধরো বলে দিল যে এদের মধ্যে কোনটা হচ্ছে এবং বলে দিল এই এদের মধ্যে থিটা হচ্ছে 30 ডিগ্রি, কোন বলে দিল, তাহলে আমি তখন কি করতে পারি, তখন আমি এরকম করে বের করে দিতে পারি মড অফ এ মড অফ বি সাইন 30 ডিগ্রি, এরকম করে বের করে দেবো। এটা আমরা তখনই অ্যাপ্লাই করব যদি আমার এরকম ফর্মে থাকে। কিন্তু ধরো আমাকে বললো যে শুধু এ ভেক্টরের মান আই ক্যাপ আর বি ভেক্টরের মান জে ক্যাপ, ঠিক আছে, তাহলে আমি কখন কি করবো, এ ক্রস বি যখন বার করবো তখন তো আমার ডিটারমিনেট করা মানে সময় নষ্ট। তখন আমি কি করব, মড অফ আই মানে অ্যাকচুয়ালি এর মান কত, মড অফ আই মড অফ জে সাইন কত বসবে 90 ডিগ্রি, এইখানে এন ক্যাপটা আসে অ্যাকচুয়ালি এন ক্যাপ আসে। এবারে এত সব করতে বলছি না, আই আর জে করতে বলছি, আই জে পড়ে থাকছে কে, শুধু কে। তো আমি কি করব, যেটা পড়ে থাকছে প্রথমে আই গুণ করছি তারপর জে গুণ করছি, তার মানে ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে এখানে বসবে এন ক্যাপের জায়গায় শুধু কে ক্যাপ। আমি এটা বলছি এই কারণে, এই যে মানে এই যে জিনিসটা আমি লিখছি যে আই ক্যাপ ক্রস জে ক্যাপ সমান আমি একদম বসে দিচ্ছি ডাইরেক্ট কে ক্যাপ, বা ধরো কে ক্যাপ ক্রস জে ক্যাপ সমান আমি যে বসাচ্ছি কত, কে ক্রস জে মানে উল্টা দিকে ঘুরছে মানে হচ্ছে মাইনাস আই ক্যাপ, এই যে আমি বসাচ্ছি এটা কোথা থেকে এলো, এটা এসছে অ্যাকচুয়ালি এই ফর্মুলা থেকে, বোঝা যাচ্ছে। অ্যাকচুয়ালি ফর্মুলাটা কোথা থেকে এসছে না, মড অফ এ মড অফ বি সাইন থিটা এন ক্যাপ এ ক্রস বি সমান, তো এই ফর্মুলা থেকে এইটা ডাইরেক্ট এসছে একদম, মানে এটাই এসছে এইখান থেকে। তো এইটা আমরা নাম, এটা বই লেখা থাকে না, কোনো কোনো বই লিখে ইংলিশ অথরের বইগুলো লিখে, এইটাই অ্যাকচুয়ালি ফর্মুলা। তো এইটাকে অমিট করে সবাই এইটা মুখস্থ রাখে, কেন সুবিধা হয় এই করতে না, ক্যালকুলেশন করতে, হ্যাঁ অত ভাবার দরকার হয়নি। আই ক্রস যে মানে কে ক্যাপ, এটা কোথা থেকে আসছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ফর্মুলা। তো এন ক্যাপটা না থাকলে তুমি দেখো এটা আনতে পারবে না। যদি আমি এন ক্যাপ না বসাতাম তাহলে কি বসাতে, আই এর ভ্যালু কত, মড অফ আই এর ভ্যালু 1, মড অফ বি এর মড অফ জি এর ভ্যালু কত 1, আর সাইন 90 ডিগ্রি বসতো মানে 1, তাহলে 1 হয়ে যেত। কিন্তু অ্যাকচুয়ালি আই ক্রস জে মানে কত, আই ক্রস জে মানে কে, তো কোথা থেকে পাচ্ছি, অ্যাকচুয়ালি এই ফর্মুলা থেকে পাচ্ছি। তো এই জন্য আমি ফর্মুলাটা দেখালাম, খালি ফর্মুলাটা কোনো কাজে লাগবে না, অত গুরুত্বপূর্ণ নয়। বোঝা যাচ্ছে কি বলছি? হ্যাঁ ঠিক আছে। এই আর কোন জায়গা, কারো কিছু জায়গা আটকে গেছে, অসুবিধা আছে? নেই? হ্যাঁ স্যার, একটা কোশ্চেন আছে। বলো। আপনি বললেন এ ভেক্টর বলা থাকলে এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, আর হচ্ছে এ জেড কে ক্যাপ লিখলাম। কিন্তু যদি বলে দিত এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, তখন আমি কাকে কোনটা দিতাম? এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর যদি বলে দেওয়া সি থাকতো, ভেক্টর, হ্যাঁ, তখন আমি হ্যাঁ ওই মানে যা কোনো একটা দিয়ে দিতাম নাকি? না, আমি আসছি ওরকম অঙ্ক যখন কি থাকবে আমি সেটা বলছি একটু। অ্যাকচুয়ালি ওটা ভেক্টর ট্রিপল ওটা হচ্ছে ট্রিপল প্রোডাক্ট। তুমি যখন তিনটা ও ভেক্টর নিয়ে আসছো, হ্যাঁ আমি এতক্ষণ ধরে যত ভেক্টরের প্রোডাক্ট বলছি দুটো নিয়ে বলতেছিলাম, হ্যাঁ। এ আর বি এর। ও যখন তুমি বলছো এ বি সি, সেটাকে বলে হ্যাঁ। ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, এর আলাদা ও ফর্মুলা হয়। ও মানে আপনি যেটা বলেছেন এ ভেক্টর যখন বলেছেন তখন এ এক্স এ ওয়াই এ জেড করবো, আবার বি ভেক্টর মানে বি এক্স বি ওয়াই বি জেড, সেরকম সি থাকলে সি এক্স সি ওয়াই সি জেড হয়ে যাবে। মানে আমি এটাই কোশ্চেন করছি, তখন সি থাকলে হ্যাঁ পরে ক্রমশ বাড়তে থাকবে। ঠিক আছে। আর হ্যাঁ, একটা কোশ্চেন, আপনি আগের দিন বললেন যে আর ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ঠিক আছে, আজকেও হ্যাঁ, দেখতে পেলাম। ঠিক আছে, লব্ধিটা যখন বের বের করছি, কিন্তু যদি বাই চান্স বলে দেয় মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, মানে মডের ভেতর এ প্লাস বি ভেক্টর থাকছে, তখন আমি কি করব? আমি বললাম মডের যে ভেতর এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এটা কি বলো, কি জানতে চাইছো বলে? এটা সমান কি করে বের করব? আচ্ছা এর আগে কি জানতে চাইছিল বলো? আগে আপনি এমনিতে বলেছিলেন আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। হ্যাঁ আমি এখান থেকে কি এটা বের করতে পারবো? এটা তো, এটা মানে তো মড অফ আর ভেক্টর। এটা মানে মড অফ আর ভেক্টর। ঠিক আছে।
এবার আমি কতগুলো জিনিস ঠিক আছে। বলি। যে কোনো ভেক্টরকে আমরা তো ম্যাক্সিমাম 3টে কোঅর্ডিনেট নিয়ে কাজ করি, মানে আমরা 3টে কোঅর্ডিনেট পর্যন্ত আমরা বুঝতে পারি, এর বেশি তো আমরা বুঝতে পারি না। এবার দেখো, যেমন ধরো আমি আমি একদম ছোট্ট করে বলছি, ধরো 2, 3 পয়েন্টটা এটা বলছে, তো আমি কি করি, এক্স অক্ষ বরাবর 2 ঘর, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর, আমরা কি করি, যেখানে ছেদ করি সেখান থেকে এটা যোগ করে দিই, তাই তো। ভেক্টরিক্যালি এইটাই হচ্ছে আর ভেক্টর, বা এটা ধরো তুমি এ ভেক্টর লিখতে পারো। তো তুমি যদি এটাকে এ ভেক্টর লিখো, এ ভেক্টর মানে কোনটা, এটা হচ্ছে এ ভেক্টর, এখান থেকে এতটা। তুমি যদি এটাকে এ ভেক্টর লিখো, তাহলে এটা ভেক্টরিক্যালি আমি কি লিখি, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। এবার তোমার যদি আরো একটা কোঅর্ডিনেট থাকে, তাহলে কত আসবে, ধরো 2, 3, 5, তখন আমরা লিখবো এটা কি 5k ক্যাপ। তো এইটাকে আমরা জেনারেল ভাবে লিখি এরকম ভাবে, এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। মানে আমি যেখানে এক্স এর মান কি হতে পারে, 2, 3, 4, 5 যা হোক হতে পারে, জেনারেল ফর্ম এটা। তো এ ভেক্টর এরকম সমান লিখতে পারি, বি ভেক্টরও সমান আমরা এরকম লিখতে পারি, বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ। সি ভেক্টরও সমান আমরা লিখতে পারি এরকম, সি এক্স আই ক্যাপ, সি ওয়াই জে ক্যাপ। যত ভেক্টর আছে সবকেই আমরা এইভাবে লিখতে পারি, কেন আমরা 3 ডাইমেনশনে তার ক্যালকুলেশন করি। এবার 2, 3, 5 মানে বুঝতেই পারছো কি হচ্ছে, এটা যদি আমি এক্স লিখো, এটা যদি ওয়াই লিখো, যেটা আগের দিন বলছিলাম এটা জেড, তাহলে এক্স অক্ষ বরাবর 2 ঘর, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর, তারা ছেদ করলো কোথায়, এইখানে, এইখান থেকে 5 ঘর, মানে 1, 2, 3, 4, 5, তারা এখানে ছেদ করলো। এইটা হচ্ছে আমার মূল বিন্দু, মানে এইটাই হচ্ছে আমার তখন এ ভেক্টর বা সি ভেক্টর বা ডি ভেক্টর, যা হোক এটা তখন সি ভেক্টর। তো সি ভেক্টরটাকে তখন আমরা এরকম লিখছি 2i ক্যাপ 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এটা তো এবার এই পজিশনটা তো চেঞ্জ হতেই পারে সময় রেসপেক্টে, তো সেই জন্য আমি তখন জেনারেল ফর্ম হিসেবে তাকে কি লিখতে পারি, cx i ক্যাপ cy j ক্যাপ প্লাস cz k ক্যাপ। বুঝেছো? তো এইটা জেনারেল যে কোনো ভেক্টরকে আমরা এই ফর্মে লিখতে পারি, যেখানে cx এর মান যা ইচ্ছা হতে পারে, এর সাথে কোনো মানে অন্য কিছু সম্পর্ক নেই। আর যেটা আমাকে জিজ্ঞেস করলো যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান মড অফ আর ভেক্টর, এই আর যদি হয় তাহলে মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে কি, অ্যাকচুয়ালি আর ভেক্টরটাই। তো আর ভেক্টর মানে কি, তার একটা মান থাকবে কিছু না কিছু, যোগ করে তো কিছু না কিছু একটা পাবো, সেটা দেখবে এরকম 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ, কিছু একটা মান পাওয়া যাবে যোগ করলে। তো তার মড বার করে দেবো, মড মানে কি, তার সবগুলো স্কোয়ার করে যোগ করে দেবো, 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস k স্কোয়ার, সেটাই হবে আমার কি মড অফ এ প্লাস বি এর ভ্যালু বা মড অফ আর এর ভ্যালু, এই একই ব্যাপার। বা তোমাকে ধরো আমি আরো বলছি, ধরো এ ভেক্টর সমান আমাকে বলে দিয়েছে, ধরো একটা উদাহরণ দিয়ে বলছি, এ ভেক্টর সমান বললো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। বি ভেক্টর সমান বললো i ক্যাপ j ক্যাপ প্লাস k ক্যাপ। তো তোমাকে বলছে মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে কি করবে, যোগ করবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর যেমন যোগ করবে, গরুর সাথে গরু যোগ করা যায়, গরুর সাথে ছাগল যোগ করা যায়নি, তাহলে আই এর সাথে আই যোগ হবে, জে এর সাথে জে যোগ হবে, কে এর সাথে কে যোগ হবে, তাহলে করলে কত হবে না 3i ক্যাপ 4j ক্যাপ 5k ক্যাপ হয়ে গেল। এবার আমাকে মড বার করতে বলছে, মড অফ এ প্লাস বি, তাহলে মড মানে কি, তার স্কোয়ার করে দেবো, 9, 16, 25, তাহলে কত হচ্ছে √50, এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, আর কারো কোনো জায়গায় জিজ্ঞাসা আছে কিনা, আর কারো নেই তো? আচ্ছা, যদি থাকে পরে বলতে পারো, আমি যেটা বলবার জন্য ওয়েট করছি সেটা একটু বলে দিই। যেটা একটু একটু আগে তোমাদের মধ্যে একজন কেউ বললো যে স্যার 3টা থাকলে কি হয়, সেটা একটু বলবো বলে আমি ওয়েট করছিলাম। আমরা এতক্ষণ ধরে যে প্রোডাক্ট গুলো শিখছিলাম, দুটো ভেক্টর নিয়ে এত কথা বলছিলাম, দেখো এ আর ডি এর কথা বলছিলাম, এ ক্রস বি এর কথা বলছিলাম, মেনলি আমরা দুটো ভেক্টরে গুণ করছিলাম। তো যদি আমার পরীক্ষায় 3টে থাকে, 3টে কিরকম থাকতে পারে, যদি 3টে থাকে মানে ধরো এ বি সি এর গুণ, 3টার গুণ, তো 3টা গুণকে বলা হয় ট্রিপল প্রোডাক্ট। 3টা আছে মানে 3টা ট্রিপল প্রোডাক্ট বলে। এর ফর্মুলা আমাকে একটুখানি আমি জেনে যাব, তার মধ্যে আমার যেটা মনে হয় কোনটা দরকার সেটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, এ ডট বি ক্রস সি যদি থাকে, তাহলে এটা ভ্যালু বার করতে বলেছে, এটাকে বলে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্ট। তো
এটা আমরা কিভাবে বার করবো? প্রথমে আমি লং মেথড দেখাচ্ছি, তারপর আমরা শর্ট মেথড দেখবো, কারণ লং মেথডটা আমার কাজে লাগবে কোথাও না কোথাও। তো ধরো সাপোজ ধরো আমাকে বললো এ ভেক্টর সমান আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, দিয়ে বললো বি ভেক্টর সমান 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, সি ভেক্টর সমান বললো ধরো 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, এরকম ভেক্টর বলে দিয়ে আছে। তোমাকে বলে এ ডট বি ক্রস সি সমান কত জিজ্ঞাসা করলো, তুমি কি করবে? জেনারেল আমরা কি করব, যারা আমাদের জানা নেই তারা আমি কি করব, বি ক্রস সি প্রথমে কি করব, ডিটারমিনেন্ট বার করব, বি ক্রস সি ডিটারমিনেন্ট বার করব, তাই না? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আমরা কি করব, বি এর ভ্যালু কত 2 -1 তারপর সি এর ভ্যালু কত 3 2 1 দিয়ে ধরো এরকম, এটা ধরো ক্যালকুলেশন করতে বেরিয়ে গেল সাপোজ ধরো 2i ক্যাপ -4j ক্যাপ প্লাস 6k ক্যাপ, ধরো কিছু একটা অ্যান্সার এরকম বেরিয়ে গেল বি ক্রস সি। তারপর আমরা কি করব, এখানে বসিয়ে দিব এর ভ্যালু কত বলেছে আই ক্যাপ জে ক্যাপ, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ বলে দিচ্ছে এর ভ্যালু, তার সাথে ডট করে বি ক্রস সি এর ভ্যালু কত না, বি ক্রস সি এর ভ্যালু এইটা, দিয়ে আমরা এখানে বসাবো 2i ক্যাপ -4j ক্যাপ প্লাস 6k ক্যাপ, দিয়ে কি করব ডট গুণ করব i এর সাথে i, দিয়ে করব 2 -4 প্লাস 6 দিয়ে ক্যালকুলেশন করে আমরা উত্তরটি বের করব, তাই তো? তো এইসব করতে গেলে পরীক্ষার হলে আমার টাইম চলে যাবে। এই মেথড আমি করলে হয় আমার ভুল হওয়ার সম্ভাবনা কোথাও না কোথাও থাকবে, কারণ আমি তাড়াহুড়া করবো এখানে, তারপর এখানে করব, হ্যাঁ কোথাও না কোথাও ভুল হতে পারে, অথবা আমার টাইম, আমি দেখতে পাচ্ছি এই মেথডটা আমার প্রচুর পরিমাণে টাইম খাচ্ছে। তো এই শর্ট ট্রিক কি, শর্ট ট্রিক কি, কিভাবে আমরা করব না, এর ট্রিক্স হচ্ছে কি শর্ট ট্রিক্স, যখন এরকম অঙ্ক দিবে আমাকে এ ডট বি ক্রস সি, এই যে অঙ্কটা দিয়েছে আমরা ডাইরেক্ট ডিটারমিনেট করব, মানে আমি দেখাচ্ছি কি করব, এ ডট বি ক্রস সি যখন বলবে তখন আমি কি করব, এই যে ভ্যালুগুলো বলে দেওয়া আছে ডাইরেক্ট মান বসাবো, প্রথমে এই আছে তাহলে এরই মান বসাবো 1 1 1, বি এর মান কত আছে 2 -1 -1, সি এর ভ্যালু কত আছে 3 2 1 3 2 1, তো এদিকে ডাইরেক্ট ডিটারমিনেট করব, ডিটারমিনেট করলে ডাইরেক্ট অ্যান্সার পাবো। দেখো এটা করতে আমার খুব কম সময় লাগবে। তো এটার ফর্মুলা কি আমি লিখে দিচ্ছি, তাহলে এক্ষুনি বললাম যে যে কোনো ভেক্টরকে আমি কিভাবে লিখতে পারি, এ ভেক্টর সমান এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ লিখতে পারি, বি ভেক্টরকে আমরা এইভাবে লিখতে পারি, সি ভেক্টরকে আমরা লিখতে পারি এইভাবে। তাহলে আমাকে যখন এ ডট বি ক্রস সি বলবে তাহলে আমরা কি করব, এবার ডাইরেক্ট সহগগুলো বসিয়ে দেবো, এ ওয়াই এ জেড, তারপরে বিওয়াই বিএক্স বিওয়াই বিজেড, তারপর সিএক্স সিওয়াই সিজেড, ডাইরেক্ট বসিয়ে ডিটারমিনেন্ট বের করবো, ডিটারমিনেন্ট বের করলে যেটা বেরোবে সেটাই আমার অ্যান্সার, মনে থাকবে। এটা হচ্ছে আমার সবচেয়ে শর্ট ট্রিক্স। আচ্ছা নেক্সট আরেকটা জিনিস বলি, ধরো আমাকে বললো, আচ্ছা হ্যাঁ আরেকটা জিনিস এখানে মনে রাখো, এখানে বহু অঙ্ক হয় শর্ট ট্রিক্স দিয়ে, এই শর্ট ট্রিক্স দিয়ে আরেকটা ফর্মুলা শেখাচ্ছি। ধরো আমাকে এই আগের অঙ্কটাই বলছি, এই যে অঙ্কটা দিয়েছে, ধরো আমি এই দুটো ভ্যালু নিয়ে কাজ করছি, হ্যাঁ ধরো এইরকম এই অঙ্কটা আমাকে দিয়েছে, বলে দিয়েছি এর ভ্যালু এত, আমি একটা এক্সারসাইজ দিয়েছি, ধরো এর ভ্যালু এত বলেছে, বি এর ভ্যালু এত বলে দিয়েছে, দিয়ে আমাকে বললো যে এ ডট বি ক্রস এ কত বের করো। তো তুমি কি করবে, তুমি তখন বোকার মতো কি করবে না, যেটা শিখছো তখন কি করবে, প্রত্যেকের মান বসিয়ে দিবে 1 1 1 2 1 1 1 1 1 দিয়ে ডিটারমিনেন্ট বার করবে। এর থেকেও শর্ট ট্রিক্স হবে আরেকটা, সেটা কি, যখন অঙ্ক দিবে, আমি এরকম অঙ্ক যখন আমাকে যদি এরকম দিয়ে দেয়, এটা তখনই অ্যাপ্লাই করবো যদি আমি দেখি যে সেম জিনিস আছে, তখন আমি কি করব, তখন মনে রাখবে আমি যেটা শিখাচ্ছি সেটা মনে রাখো, প্রথমে সূত্রটা মনে রাখো, এ ডট বি ক্রস সি আমি কত লিখতে পারি না, আমি একটাই ল শিখেছি ফিজিক্সে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ। তাহলে তুমি প্রথম যদি এ নাও, ভালো করে ভেবে দেখো, যখন আমি এ নিচ্ছি দেখো এ, তখন বাকি দুটার মধ্যে ক্রস বি ক্রস সি,
তাহলে ঠিক একই রকম ভাবে আমি যদি বি নিই তাহলে পড়ে থাকছে কত সি আর এ, তাহলে কত লিখবো সি ক্রস এ। তারপর আমরা যদি সি নিই তাহলে কত লিখবো সি সমান পড়ে থাকছে কত এ আর বি, এ ক্রস বি। এটা সূত্র একদিন টানা হবে। বোঝা গেছে এই সূত্রটা? যেটা নেব বাকি দুটার মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ বি ক্রস সি, যেটা নেব বাকি যে দুটো পড়ে থাকবে তাদের মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ বি ক্রস সি। যদি আমি বি নিই পড়ে থাকছে সি আর এ, তাহলে সি ক্রস এ। বোঝা যাচ্ছে তো সূত্রটা? হ্যাঁ স্যার। না এখানে প্রচুর আওয়াজ হচ্ছে। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। এত আওয়াজ বিরক্ত। স্যার আপনাদের ওখানে সমস্ত অনুষ্ঠান মনে হয়। আর বলো না, বিরক্তকর লাগে আমার। গাজন যাচ্ছে, গাজন যাবে তাও ব্যান্ড পার্টি বাজে গাজন করতে যাচ্ছে। মানুষের যে এত আনন্দ কোথায় থাকে কে জানে। ভালো লাগে দেখে। তাহলে এই অঙ্কটাকে আমি একটু চেঁচিয়ে বলছি, শুনো ভালো করে। এই অঙ্কটা তুমি এইভাবে করলেও ঠিক, কিন্তু এটা আমার সময় খাবে। এই অঙ্কটা কিভাবে করবো দেখো, এটাকে আমি এ লিখলাম, এটাকে মনে মনে বি লিখলাম, এটাকে লিখলো সি। আমার টার্গেট থাকবে এইটাকে ভিতরে ঢোকানা আর এটাকে বাইরে বের করা। তো আমি দেখতে পাচ্ছি একটাই ফর্মুলা আছে, বি সমান সি ক্রস এ হয়। তাহলে কি লিখবো, এ ডট বি ক্রস সি, এ ডট বি ক্রস সি সমান কি লিখতে পারি, বি ডট সি ক্রস এ, তাই না? তো বি বলতে কত ছিল, বি বলতে বি ছিল, আর সিটা কে ছিল, সিটা হচ্ছে এ, আর ক্রস এ, এ বলতে কে ছিল, এ। তাহলে এ ক্রস এ হয়ে যাচ্ছে, তাই না? তার মানে আমি এই জিনিসটাকে ডাইরেক্ট আমি এটা লিখতে পারি এই ফর্মুলার সাহায্যে। এই ফর্মুলা আমি এটাকে ডাইরেক্ট লিখতে পারি। দেখো সমজাতীয় হয়ে গেলে কি হয়, শূন্য হয়ে যায়, তাহলে অ্যান্সার কত যাবে, শূন্য হয়ে যাবে। দেখো আমাকে খুব এক চান্সে আমি উত্তরটা করে দিলাম এবং আমার কত কম সময় বাঁচলো। মেন টাইমে এত ডিস্টার্ব করে বুঝতে পারলাম না, আরেকবার বলুন। বলছি, দাঁড়া আমার নিজেরই বিরক্ত লাগছে, এত আওয়াজ হচ্ছে। কাজের সময় কেন এত ডিস্টার্ব করে এরা?
এরা যাবেও নি, পড়াতেও দিবেনি আমাকে। আমি বলছি কোন জায়গাটা বুঝতে পারবেন বলো? এই আমি যে একবার বল- বললেন যে বিটাকে এইদিকে বের করার চেষ্টা করব, এটাকে ঢোকানোর চেষ্টা করব। হ্যাঁ আমি বলছি দেখো, আমি এটাকে মনে মনে তলায় লিখছি, মনে মনে ভাবো এটাকে এ লিখছি, এটাকে বি লিখছি, এটাকে সি লিখছি। তো এ ডট বি ক্রস সি সমান কি লেখা যায়? যে এ ডট বি ক্রস সি সমান কি লিখছে? অ্যাকচুয়ালি কি আছে? এ ডট বি ক্রস সি আছে না, মনে মনে ভাবো তলায় এ ডট বি ক্রস সি কে লিখতে পারি? বি ডট সি ক্রস এ। এটাকে আমি কি লিখতে পারি? বি ডট সি ক্রস এ, মনে মনে লিখতে পারি, তাই তো? এ ডট বি ক্রস সি সমান বি ডট সি ক্রস এ। এবার বলো বিটা কি? বিটা হচ্ছে এখানে বি, তাহলে বি এর জায়গায় বি বসলো। সিটা কি? সিটা অ্যাকচুয়ালি এ, তাহলে তুমি লিখলে ডট দিয়ে এ ক্রস। এবার বলো এটা কি ছিল? এটা এই ছিল, তাহলে এ লিখলাম। এবার বলো সমজাতীয় হলে কি হয়? সমজাতীয় হলে শূন্য হয়ে যায়, হয়ে গেল কত? শূন্য। এটা মানে প্র্যাকটিস করতে করতে সড়গড় হয়ে যাবে। এখন প্রথমটা একটু অসুবিধা হচ্ছে, কি করবো? তলায় এইভাবে বসিয়ে অঙ্কর ক্ষেত্রে খুব সুবিধা হয় করতে। দেখো আমাকে এত বড় ডিটারমিনেন্টটা করতে হলো না, টাইম বেঁচে গেল। কেন না? আমি এই নিয়মটা জানি বলে। এইটুকুটা জানার জন্য আমাকে অনেক টাইম বেঁচে যাবে এইটার জন্য। এটা হচ্ছে শর্ট ট্রিক্স এই সমস্ত অঙ্কের জন্য। যখন আমাকে যদি আমি দেখি যে বাইরেও কোনো একটা জিনিস যেটা যেটা রয়েছে ভিতরেও সেটা রয়েছে, আর ডট প্রোডাক্ট দিয়ে স্কেলার প্রোডাক্ট দিয়ে তার মান বার করতে বলছে, তখন আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে বের করবো। এবার এটা সেটে আছে অঙ্ক, এরকম অঙ্ক প্র্যাকটিস করতে করতে আরো সড়গড় হয়ে যাবে। এই জিনিসটা বোঝা গেছে তো কেন জিরো জিরো কিভাবে করলাম? হ্যাঁ, সেটা বের বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এটা একটা শর্ট ট্রিক। এবার আরেকটা জিনিস মনে রাখবে, এই এই যে ফর্মুলাটা দেখাচ্ছে এটা কত যে কাজে লাগে তার কোনো ঠিক নেই। এই যে এ ডট বি ক্রস সি, এ ডট বি ক্রস সি কি করে? এ ডট বি ক্রস সি হচ্ছে একটা আয়ত ঘনকের, আয়ত ঘনকের যদি তার তিনটা বাহুকে রিপ্রেজেন্ট করে, আয়ত ঘনকের কি হবে দেখো, তার তিনটা হবে। একটা যদি এটা এই বা এটা যদি এ হয়, এইটা যদি আমার এ হয়, এটা যদি আমার বি হয়, আর এটা যদি সি হয়, তাহলে এই এ ডট বি ক্রস সি কি করে? এই আয়ত ঘনকের ক্ষেত্রফল নির্ণয় করে, সরি আয়তন নির্ণয় করে। তার মানে এ ডট বি ক্রস সি হচ্ছে এ বি সি দ্বারা গঠিত আয়ত ঘনকের, অ্যাকচুয়ালি আয়ত ঘনক নয়, মানে কি বলবো এটাকে কি বলে? প্যারালাল পাইপকে ইংলিশে কি, হিন্দিতে বাংলা কি বলে প্যারালাল পাইপকে? সামান্তরিক ঘনক নাকি? মানে আয়ত ঘনক না ঠিক, এরকম টাইপের ঘনকটা, যেটা মানে ধরো এরকম বেঁকে থাকবে আর কি একটু। প্যারালাল পাইপের এ কি গো বলো না? অর্পণ আছো তো বলো, অর্পণ বলো না কি গো প্যারালাল পাইপের বাংলাটা? এই যে এরকম আর কি শেপটা দেখতে। অ্যাকচুয়ালি আমি আয়ত ঘনকে লিখে রাখছি এখন, পরে যদি মনে করে বলে দেবো। এবিসি দ্বারা গঠিত আয়ত ঘনকে আয়তন নির্দেশ করে, ঠিক আছে? তো এর ভ্যালু যদি জিরো বেরিয়ে যায় আবার, তাহলে বুঝবে যে এ আর বি জিরো বেরিয়ে যাওয়া মানে হচ্ছে এ বি সি আর কোপ্লেনার, একই তলে অবস্থিত, ঠিক আছে? তাহলে দেখো একটা জিনিস দিয়ে চারটা জিনিস জানতে পারলাম। যদি এ ডট বি ক্রস সি এর ভ্যালু জিরো হয়ে যায়, তার মানে এ বি সি হচ্ছে কোপ্লেনার। তার মানে তোমাকে তিনটা ভেক্টর দিয়ে দিল, দিয়ে বললো দেখাও যে তিনটা ভেক্টর হচ্ছে কোপ্লেনার, বা এই তিনটা ভেক্টর কোপ্লেনার বুঝবো কি করে? তাহলে তাদের অবশ্যই এই ভ্যালুটা কত বেরাতে হবে? জিরো বেরাতে হবে। এ ডট বি ক্রস সি দিয়ে দিল, দিয়ে বললো যে এ বি সি দ্বারা গঠিত আয়তঘনকের ক্ষেত্রফল কত হবে? তো তুমি এটা মান বার করবে। মান বার করার ফর্মুলা আমি দেখিয়ে দিচ্ছি তিনটা, না এই যে করবো ডাইরেক্ট এ এক্স বি ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড সি এক্স সি ওয়াই সি জেড করে দেবো, দিয়ে ডিটারমিনেন্ট করবো। তাহলে কি হবে? আমি সঙ্গে সঙ্গে ওর মানটা বের করে নিতে পারবো, ওই আয়তঘনকের আয়তনটা বের করে নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো এই চারটা জিনিস আমার খুব কাজে লাগে। আর আর আমাকে যেটা মনে রাখতে হবে, যেটা একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, কয়েকটা অঙ্ক আমরা অঙ্ক করার সাথে সাথে দেখাবো, আরো অনেক ট্রিক্স হয়, শর্ট ট্রিক্স হয়।
এবার সেগুলো অঙ্ক না পেলে আমার দেখাতে একটু অসুবিধা হবে, আমি অঙ্কগুলো আগে পাই তারপর দেখাবো কোথা থেকে কিভাবে করতে হয়। তো অঙ্কের সাথে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, আরেকটা যেটা জিনিস সেটা আমি একটু বলে দিই। এই ধরনের অঙ্ক খুব পরে মানে খুব আসে, আমি দেখেছি। ধরো কোথাও বলা আছে a প্লাস বি সমান যদি a ডট a মাইনাস বি হয়, তাহলে a ও b এর মধ্যে কোণ কত? এখানে মনে রাখবে এদের মধ্যে কোণ কত না, উত্তর হচ্ছে 90 ডিগ্রি। আর যদি আমাকে a ক্রস b সমান a ডট বি বলা থাকতো, তাহলে a ও b এর মধ্যে কোণ হবে 45 ডিগ্রি। মনে রাখবে এটা। কেন? আচ্ছা, কিভাবে মনে রাখবো? মনে রাখবে যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। তো যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। তো সংক্ষিপ্ত কি হবে? কোণের মান কমে যাবে। যোগের সংক্ষিপ্ত রূপ কি না গুণ। তো গুণে কি হবে? কোণের মান কমে যাবে, এই জন্য 45 ডিগ্রি। এবার কিভাবে আসছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি কি করে আসছে না, এটা মানে কি, a ক্রস বি মানে এ বি সাইন থিটা, আর a ডট বি মানে কি হতো? এ বি কস থিটা। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি tan থিটা সমান কত? 1, মানে থিটা সমান 45 ডিগ্রি এসছে। আর এটা অ্যাকচুয়ালি কিভাবে এসছে সেটাও দেখিয়ে দিচ্ছি। বোথ সাইড স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলে তাহলে কি হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ঠিক আছে, আর এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ab cos 2ab cos থিটা। তো a স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি 4ab cos থিটা সমান হচ্ছে 0, আর cos থিটা সমান হচ্ছে 0, আর থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এখান থেকে আসছে। তো আমরা এত ক্যালকুলেশন মনে রাখার দরকার নেই আমাদের, আমরা শুধু এইটুকু মনে রাখবো যে a প্লাস বি সমান a মাইনাস বি যদি হয়, তাহলে তাদের মধ্যে কোণ হচ্ছে 0, এই 90 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট আর আমাকে কি মনে রাখতে হবে? আর এটা তো বলে দিলাম যে যদি 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 a ক্রস b সমান যদি আমার c ভেক্টর হয়, তাহলে c ইজ পারপেন্ডিকুলার টু বোথ a ভেক্টর এন্ড b ভেক্টর। মনে রাখবে। আর কি? আর তো বললাম যে a ডট b ক্রস c, a ডট b ক্রস c সমান যদি 0 হয়ে যায়, তাহলে আমার হচ্ছে কি না a b c আর কোপ্লেনার। ঠিক আছে, আরো যদি কিছু থাকে আমি পরে বলে দেবো, যতগুলো পাচ্ছি মনে পড়ছে যতগুলো সবগুলো বলে যাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস হ্যাঁ, যেটা খুব ইম্পর্টেন্ট, দুয়ারে মজুমদার মাইতিতে প্রচুর ভুল করা আছে, সেটা হচ্ছে যদি বলে প্রজেকশন অফ এ, মানে আমি বলছি প্রজেকশন অফ এ অন বি ইজ। প্রজেকশন মানে কি? প্রজেকশন মানে হচ্ছে মনে রাখবে অভিক্ষেপ। প্রজেকশন মানে হচ্ছে কি? অভিক্ষেপ। বলছি এর অভিক্ষেপ বি এর উপর নির্ণয় করতে বললো, এটা ফর্মুলা হবে কি? এ ভেক্টর ডট বি ক্যাপ, যার উপর বার করতে বলবে, যার উপর বার করতে বলবে তার ক্যাপ। ঠিক আছে, আরেকটা হয় কম্পোনেন্ট অফ এ ভেক্টর অন বি ভেক্টর ইজ। কম্পোনেন্ট মানে কি? কম্পোনেন্ট মানে হচ্ছে উপাংশ। বললো যে এ ভেক্টরের বি ভেক্টর বরাবর এর উপাংশ কত, বা বি ভেক্টরের অভিমুখে এর উপাংশ কত। তো যার উপর বলবে, এখানেও ঠিক তাই, যার উপর বলবে সেটা কি করব? তার ক্যাপ লুবো ইনটু বি ক্যাপ। আবার মনে রাখবে এটা হচ্ছে স্কেলার। কি করে চিনবো? অনেক সময় অঙ্ক এমন ভাবে বলা থাকে যে অভিক্ষেপ বলতে চাইছে না উপাংশ বলতে চাইছে, বোঝা যায়নি। তো যদি তুমি অপশনে দেখো স্কেলার ভ্যালু বলা আছে, তার মানে বুঝবে এ ডট বি ক্যাপ বার করতে বলছে। আর যদি অপশনে তোমার ভেক্টর ভ্যালু বার করতে বলছে, তাহলে বুঝবে, অপশনটা দেখলে বুঝতে পারবে ভেক্টরের মান দিচ্ছে না স্কেলারের মান দিচ্ছে। যদি ভেক্টরিক্যালি মান দেয়, তাহলে বুঝবে যে কম্পোনেন্ট বার করতে বলছে। ঠিক আছে, কম্পোনেন্ট বার করতে বলছে, মনে থাকবে। তো এইটা দুয়ারি মজুমদার মাইতিতে কি করা আছে? উল্টা করে দিয়েছে, মানে এটাকে চাপিয়েছে এইখানে, এটাকে চাপিয়েছে এইখানে। তো ভুল করা আছে বইটাতে, প্রতিটা বছরই দেখি ভুল করা থাকে, বইটা আজও সংশোধন হয়নি। তো এটা একটু খেয়াল রাখবে। এইটা থেকে অনেক অঙ্ক, মানে এটা থেকে অনেক অঙ্ক পাবে সেটে পাওয়ার কথা, একটা হলেও অঙ্ক পাওয়ার কথা। তো এই হলো।
আমি দুটো জায়গা ছেড়ে যাচ্ছি, বলতে আগে ফেস করো প্রবলেম, তারপর আমি শিখাবো তার শর্ট ট্রিক্স। একটা হচ্ছে ত্রিভুজের, আচ্ছা বলেই দিই, যখন বলছে একটু বলেই দিই, এত বকার থেকে বলে দেওয়াই ভালো। ধরো একটা ত্রিভুজ বলে দিয়েছে, তার প্রতিটা এখানে স্থানাঙ্ক বলে দেওয়া থাকবে। হ্যাঁ, ধরো বলে দিল 1,2,3 এটা স্থানাঙ্ক, এটা কমা বলে দিল 1,0, ধরো বললো হচ্ছে 2, আর এটা বলে দিল ধরো 1,0,0, ধরো স্থানাঙ্ক বলে দিয়েছে ত্রিভুজে তিনটা, দিয়ে বললো যে এর হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করো ভেক্টরিক্যালি। তো কি করে করব, তার আগে একটু জিনিস শিখাই। ধরো দুটো পয়েন্ট বলেছে, এ পয়েন্টের স্থানাঙ্ক বলেছে 1, 2, 3, বি পয়েন্টের স্থানাঙ্ক বলছে 3, 4, 5। তে বললো তাহলে এবি ভেক্টর সমান কত, কি করে বার করব? যার বলবে, সবসময় মনে রাখবে, দেখো যার বলবে মানে যেটা শেষে থাকবে এবি বললে বি মাইনাস এ করবে, মানে কি, মানে 3 - 1 আই ক্যাপ প্লাস, তারপর কি আছে 2, 4, 4 - 2 জে ক্যাপ, তারপরে আছে 3, 5, করবে 3 - 5 কে ক্যাপ। এইটি হচ্ছে এ বি ভেক্টরের মানে কি বলবো ফর্মুলা নির্ণয় করার, যদি দুটো পয়েন্ট বলে দেওয়া থাকে স্থানাঙ্ক। তো এরকম করে বের করব, দিয়ে তাহলে কত হচ্ছে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ। স্যার ওটা 5 - 3 হবে না? হ্যাঁ 5 - 3 হবে, সরি আমারও খেয়াল করলো, এক্ষুনি চোখে পড়লো 5 - 3 হবে, 5 - 3 তাহলে হচ্ছে প্লাস 2k। তাহলে এটি হলো এবি এর ভেক্টর ফর্মটা বা ভেক্টর রূপটা। তো এরকম তোমাকে যখন দিবে, তা তোমাকে বলবে যে এর হচ্ছে ক্ষেত্রফল কত, তোমাকে ক্ষেত্রফল বার করতে বলছে। তাহলে তুমি কি করবে, এখান থেকে বুঝতে পারছো, এই দুটো কোঅর্ডিনেটস এর থেকে এ ভেক্টর বার করবে, এই দুটো এইটা আর এইটা থেকে বি ভেক্টর বার করবে, এইটা আর এইটা থেকে সি ভেক্টর বার করবে, দিয়ে কি করবে, ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে হাফ মড এ ক্রস বি প্লাস বি ক্রস সি প্লাস সি ক্রস এ। বুঝেছে? অঙ্ক না করলে আমার শিখাতে একটু কষ্ট হবে। এই যে কতগুলো এগুলো দেখাচ্ছি কেন, অন্য ব্যাচে অঙ্ক করানো হয়ে গেছে বলে আমার মনে পড়ছে, কিছু জিনিস মনে নেই আমার। অঙ্ক করাতে গিয়ে, অঙ্ক প্রবলেম করতে গিয়ে সমস্যা হবে তোমাদের, তত আমার শিখাতে সুবিধা হবে, তত বলতে পারবো যে এটা এই কারণে হচ্ছিল। ঠিক আছে, এই আবার ধরো দুটো ভেক্টর যদি প্যারালাল বার করতে পারে, এটা লাস্ট বলে দিচ্ছি, আর আপাতত মনে হয় কোনো ট্রিক্স নেই আমার কাছে শর্ট ট্রিক্স বের করা। ধরো বললো একটা ভেক্টর বলে দিল, যেমন ধরো একটা প্রবলেম দিয়ে করেছি, ধরো বললো এ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস ধরো বললো mk ক্যাপ। আর একটা ভেক্টর বলে দিল বি ভেক্টর সমান ধরো i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ বলে দিয়ে আছে। এ বললো যে m এর মান কত হলে, অঙ্কটা বলছি, m এর মান কত হলে a ও b ভেক্টর, এই দুটো ভেক্টর সমান্তরাল হবে। কি হবে, তোমরা কিভাবে করবে, সমান্তরাল হবে কি হবে, শর্ট ট্রিক্স বাদ দাও, এমনি ভালো কি হবে। আচ্ছা এটা থাকলো, এটা আমি শুধু তুলে রাখছি এই কারণে আমার মনে থাকবে বলে, এটা তোমাদেরকে ছেড়েই দিলাম, তোমরা করে রাখবে, এটা দেখবো আমি, তারপর আমি শর্ট ট্রিক্স শিখাবো। এটা একটা শর্ট ট্রিক্স আছে, খুব সহজে অঙ্কটা হয়ে যায় তাড়াতাড়ি, মানে এক লাইনে অঙ্কের উত্তর হবে। আমি মানে এখান থেকে মানে যে আমি অঙ্কটা তুলতে অঙ্কের উত্তর দেখতে পাবো, এত শর্ট মানে এত সহজ একটা ফর্মুলা আছে। তোমাদেরকে এটা আমি এখন আপাতত ছেড়ে দিলাম, তোমরা করো, কিভাবে করতে পারো দেখি, তারপর আমি শিখিয়ে দিব, শিখাবো অবশ্যই, যেহেতু মানে তুলে রাখলাম মানে মনে থেকে যাবে, আর তোমাদেরও মনে থাকবে, তোমার তো ছাড়বেই নি আমাকে, এটা কিভাবে হবে বলে দিব তখন। এটা তোমাদের জন্য টাস্ক রইল যে এম এর মান কত হলে
এ ও বি পরস্পর সমান্তরাল হবে, বা এই টাইপের অঙ্ক সেটাও পেয়ে যাবে। তো এই অবধি বলো কার কোন কোন জায়গায় জিজ্ঞাসা আছে, তাহলে এটাকে বলে দিচ্ছি। আর যদি কারো জিজ্ঞাসা না থাকে তাহলে এই অবধি রাখছি আজকে। স্যার লেখাটা একটু নামান দেখে আমি মনে হয় উপরে একটা জিনিস একটু ছেড়ে গেছি। এই না না আরো আরো নামান, ওই যে এ ক্রস বি আর একটু উপর। আমি পিডিএফটা পাঠিয়ে দেখতে পারবে। ওর ওর আরো নিচে, হ্যাঁ হ্যাঁ এখানে এখানে। ওইটা স্যার কি লিখেছেন যে ইফ এ ক্রস বি ক্রস সমান সি ভেক্টর সি ইজ পারপেন্ডিকুলার। হ্যাঁ, সি ইজ পারপেন্ডিকুলার টু বোথ এ এন্ড বি। সি এ আর বি এর উভয়ের উপর লম্ব হবে যদি এ ক্রস ঠিক বি আছে। সমান সি। আচ্ছা দেখো, একটু গ্রুপে আমি একটা সেট পাঠিয়ে দিয়েছি, ওই ওই সেটটা মেনলি থিওরি বেসড আছে। হ্যাঁ, এরপর একটা সেট পাঠাবো, সেটা আজকে হয়তো পারবো না, কালকে সকালে কালকে মোটামুটি পাঠিয়ে দেবো, যখন হোক পাঠাবো কালকে। তো ওই সেটটা মেনলি প্রবলেম বেসড হবে, এটা মেনলি থিওরি বেসড, খুললেই বুঝতে পারবে। আর ওইটা হচ্ছে মেনলি প্রবলেম বেসড। এই দুটো করলে আশা করি ভেক্টর মোটামুটি কভার হয়ে যাবে, আমাদের আর দরকার নেই এর বেশি করা। এরপর আমরা তো প্র্যাকটিস করবো এক্সট্রা মাঝে মাঝে সেট দিয়ে, ঠিক আছে? তো এই অবধি আর স্যার রাখলাম। ওইখানে যে ওই প্রজেকশন স্কেলার আর ভেক্টরটা ওখানে কি বলেছিলেন? অনেক সময় অঙ্কে এমন ভাবে বলা থাকে ভাষাটা, অনেক সময় বোঝা যায় না যে অঙ্কটাতে অভিক্ষেপ বার করতে বলছে না কম্পোনেন্ট বার করতে বলছে, উপাংশ। বিশেষত দুয়ারে মজুমদার মাইতির বইগুলোতে প্রচুর সমস্যা আছে, এইটা আমি দেখেছি। উদাহরণ যে অঙ্কগুলো করে দেওয়া আছে বা এক্সারসাইজ যে অঙ্কগুলো আছে, খুব তুমি পড়ে কিছুতেই বুঝতে পারবে না যে অভিক্ষেপ বলছে না উপাংশ বার করতে বলছে। তো ওই রকম অঙ্কগুলোর অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা মানে তার তা তো ওএমআর, আমার এমসিকিউ মানে কি, অপশন উত্তরগুলো লেখাই থাকবে, কোনো না কোনো একটা উত্তর আছে লেখা এবিসিডির মধ্যে। তো যদি আমি দেখি অপশন গুলো স্কেলার ভ্যালু বলেছে, তাহলে সেটা বুঝবে প্রজেকশন বার করতে বলছে, তাহলে তখন তুমি প্রজেকশনের ফর্মুলা লাগাবে এ ডট বি কে। আর যদি দেখো ফর্মুলা গুলো ভেক্টর বলা আছে, ভেক্টরিক্যালি বলা আছে, মানে উত্তরটা ভেক্টরিক্যালি দেওয়া আছে, তাহলে বুঝবে সেটা কম্পোনেন্ট বার করতে বলছে, উপাংশ বার করতে বলছে, তখন তুমি উপাংশের ফর্মুলা লাগাবে, তাই না? এটা সেটটা করো না, সেটটা করলে আটকাবে বা কিছু একটা হবে, আমি ধরিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, অনেক রাত হয়ে গেল, আমি এইখানে অফ করে দিচ্ছি, ঠিক আছে? লেফট হয়ে যাও।